এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সঙ্গে। নমস্কার, ধন্যবাদ। তো আসুন শুরু করা যাক আপকি আদালতে আপনাদের মোকদ্দমা। আপকি আদালতে আজকের অতিথি হচ্ছেন একজন এমন তরুণ নেতা যিনি অনেক অল্প বয়সেই বড় বড় লক্ষ্য অর্জন করেছেন, বড় বড় দায়িত্ব সামলেছেন। তিনি কংগ্রেস পার্টির একজন বড় নেতা। তিনি কিন্তু তার কথা স্পষ্টতার সাথে বলেন, সাহসের সাথে বলেন। অনেক বিরোধ, অনেক তর্ক বিতর্ক এনাকে নিয়ে সবসময় হয়ে থাকে। প্লিজ ওয়েলকাম কংগ্রেসের মহাসচিব সচিন পাইলট। আর আপকি আদালতে আজ আমাদের জাজ হলেন মাননীয় সাংবাদিক, যিনি রাজস্থানের রাজনীতিকে খুব ভালোভাবে জানেন, বোঝেন, সচিনকেও ভালোভাবে চেনেন। প্লিজ ওয়েলকাম সঞ্জীব শ্রীবাস্তব। আজকের জাজ সঞ্জীব শ্রীবাস্তবের অনুমতি চেয়ে নেব আজকের কার্যক্রম শুরু করার জন্য। আজকের বিচার শুরু করা হোক রজত বাবু। আর সচিন পাইলটের বিরুদ্ধে প্রথম অভিযোগ তোলার আগে এক নজর সচিন পাইলটের রাজনৈতিক ক্যারিয়ারে। কংগ্রেস পার্টির রাষ্ট্রীয় মহাসচিব সচিন পাইলট নতুন যুগের সেই গুটি কয়েক নেতাদের মধ্যে একজন, যার কাছে নিজস্ব সমর্থকদের একটা বিপুল সাপোর্ট বেস আছে। সচিন পাইলট রাজস্থানে প্রদেশ কংগ্রেসের অধ্যক্ষ হিসেবে 7 বছর কাজ করেছেন, আর রাজস্থানে তার পার্টির তরফে সবচেয়ে বেশি সময় ধরে রাজ্য সভাপতি থেকেছেন। সচিন পাইলটের নেতৃত্বে 2018-তে কংগ্রেস বিধানসভা নির্বাচনে বিজয় লাভ করে। সচিন পাইলট মুখ্যমন্ত্রী হওয়ার থেকে বঞ্চিত থাকেন, যদিও কংগ্রেস ওনাকে উপমুখ্যমন্ত্রী বানায়। কিন্তু মুখ্যমন্ত্রী অশোক গেহলতের সাথে মনোমালিন্যের পর সচিন পাইলট তার মন্ত্রী পদ ত্যাগ করেন। এইবারের বিধানসভা নির্বাচনে সচিন পাইলট তার নির্বাচনী এলাকা থেকে জয়লাভ করলেও রাজ্য জুড়ে কংগ্রেসের পরাজয় হয়। সচিন পাইলট হচ্ছেন এখন কংগ্রেস সংগঠনের সাধারণ সম্পাদক, আর ছত্তিশগড়ের দায়িত্বভারও এখন তারই হাতে। সচিন পাইলট মাত্র 26 বছর বয়সে লোকসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। ডক্টর মনমোহন সিং এর সরকারে সচিন পাইলটের কাছে কর্পোরেট অ্যাফেয়ার্স মিনিস্ট্রির স্বাধীন দায়িত্ব ছিল। তিনি প্রযুক্তিতে, কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে প্রতিমন্ত্রীও ছিলেন। সচিন পাইলটকে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যুব বিশ্ব নেতা হিসেবে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে। সচিন পাইলটের আরও একটি পরিচয় হচ্ছে যে উনি আঞ্চলিক সেনাবাহিনীতে নিয়োজিত নিয়মিত কর্মকর্তাদের মধ্যে এমন প্রথম কেন্দ্রীয় মন্ত্রী, যিনি এখন আঞ্চলিক সেনাবাহিনীর 124তম শিখ রেজিমেন্টের ক্যাপ্টেন হিসেবে আসীন। ওয়ার্টন স্কুল অফ দ্য ইউনিভার্সিটি অফ পেনিসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্টন স্কুল থেকে MBA করা সচিন পাইলট আপকি আদালতে নিজের পক্ষ নিজেই রাখবেন। তো আসুন শুরু করা যাক আজকের বিচার সভা আপকি আদালতে। প্রথম অভিযোগ সচিন পাইলটের ওপর। আপকি আদালতে কংগ্রেস নেতা সচিন পাইলটের ওপর অভিযোগ হচ্ছে যে ইনি রাজনীতির এই খেলায় মানানসই নন। সচিন, আপনার বাবা রাজেশ পাইলট আপনাকে যে ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে পাঠিয়েছিলেন আমেরিকাতে পড়াশোনার জন্য, ওখান থেকে বেরিয়ে আসা লোকেদের লিস্ট আমি দেখছিলাম। এলন মাস্ক, ওয়ারেন বাফেট, সুন্দর পিচাই, এরা সবাই সেই সব মানুষ যারা কোটি কোটি ডলার কামিয়েছেন। আর আপনি সেই রাস্তায় যাওয়ার জায়গায় রাজনীতিতে চলে এলেন। এই দেশে আসলে শিক্ষিত লোক, কিছু নীতিগত প্রত্যয় বিশ্বাসী লোক আর ভালো যোগ্যতা সম্পন্ন লোক রাজনীতিতে আসেন। তা যে পার্টির হোক না কেন, তা দেশের জন্য শুভ সংকেত হবে। আর কেই বা চাইবে যে অল্প শিক্ষিত লোক এই দেশে নেতৃত্ব করুক বা এই দেশের আইন মানাক। তো ভালো ব্যাকগ্রাউন্ড, ভালো শিক্ষা আর শিক্ষাগত মান আমি মনে করি প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কিন্তু পলিটিক্সে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই জন্য আমার মনে হয় আপনার খুশি হওয়া উচিত। এই যে এলন মাস্ক, এসব নানা ব্যক্তি লাখ লাখ টাকা কামাচ্ছে, আর
আর আর আর সেই ইনস্টিটিউট থেকে যে শিক্ষা আমি গ্রহণ করেছি, কখনো না কখনো কোথাও না কোথাও যখন আমি রাজনীতিতে আসি, সদনের ভেতরে আছি, পার্লামেন্টে, বিধানসভাতে, সরকারে আইন বানাতে হয়, লেজিসলেশন বানাতে হয়, ডিবেট করতে হয়, পৃথিবীর লোকেদের সাথে কথা বলতে হয়, তখন একজন সুশিক্ষিত মানুষ গেলে সবার ভালো লাগে যে এই দেশে আমাদের একজন বেশ সুশিক্ষিত মানুষ আছেন। সুশিক্ষিত ব্যক্তিকে স্ট্রাগল তেমন করতে হয়নি, ধাক্কা তেমন খেতে হয়নি, প্যারাশুট থেকে নেমেই সোজা পার্লামেন্টে পৌঁছে গেলেন। আসলে ব্যাপারটা কি, এই কথাটা সত্যি যে আপনি বললেন আমি খুব কম বয়সেই দলে সুযোগ পেয়েছি, কিন্তু তবুও যে 25 লাখ লোক আমাকে নির্বাচিত করেছে, ওনাদের বিবেককে আমার সম্মান করা উচিত যে ওনারাও বেশ ভালো সুশিক্ষিত ব্যক্তি নির্বাচন করেছেন, প্রথম কথা। দ্বিতীয়ত যেহেতু আমার স্বর্গীয় পিতাও রাজনীতিতে ছিলেন, তাই আমি তার লাভ পেয়েছি। যখন আমি প্রথমবার নির্বাচনে দাঁড়াই, লোকে আমাকে চিনতেন, কিন্তু যখন 5 বছরের পর আমি আবার নির্বাচন লড়ি, আর থার্ড টাইম আমি নির্বাচনে দাঁড়াই, চতুর্থবার নির্বাচন লড়ি, তখন লোকেরা আমার রিপোর্ট কার্ড দেখে যে তুমি কি করেছো, তুমি কার ছেলে, ভাগ্নে, নাতি, পুতি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি নিজে কি করেছেন। তাই যখন সেকেন্ড বা থার্ড বা ফোর্থ টাইমে যে নির্বাচন লড়ে জিতে আসে, তখন সে নিজের যোগ্যতাতেই জিতে আসে। আমার মনে হয় না আপনি সম্পর্ক জোরে 3 বা 4 বার নির্বাচন জিততে পারবেন। প্রথমবার একটু সাহায্য হয়ে যায় এই দরজার ভেতরে প্রবেশের জন্য, কিন্তু এটার আর একটা স্বরূপ হচ্ছে রজতজি, যেহেতু লোকে আপনাকে ভালোভাবে চেনে বা আপনার নাম তাদের পরিচিত, তো আপনার পারফরমেন্সকে তারা যাচাই করে থাকে। অন্তত পক্ষে আপনার বাবা বা দাদা বা মামা কাকার মতন করতে হবে বা ওনাদের থেকে বেটার করতে হবে। তো একটা দায় থাকে, একটা চাপ থেকে যায়। এটাকে আমি ভালোই মানি, যেহেতু সব শেষে জনতাই জনার্দন, তো জনতা আপনাকে জিতিয়ে আনে। একটা লম্বা লিস্ট আছে, প্রচুর এরকম লোক রাজনৈতিক পরিবার থেকে এসে থাকে, কিন্তু তাদের তড়ি পার হতে পারে না। পাবলিক যা বিচার করে, তাদের যে ভোট পড়ে, সে তার বিচার অনুযায়ী করে, সেটা সম্মান আমাদের করতে হবে। প্রথমবার যখন আপনাকে ভাষণ দিতে হয়েছিল, তখন আমি শুনেছি যে আপনার হাত পা ফুলে গিয়েছিল। সে তো এখনো ফুলে যায়। আপনার এখানে আদালতে এসে ভাবছি যে জানি না কি প্রশ্ন করবেন, কিন্তু প্রথম আমি যখন ভাষণ দিয়েছিলাম, সেটা বাই চান্স আমাকে হঠাৎ দিতে হয়েছিল। আমার মা নির্বাচনে দাঁড়িয়েছিলেন, আমি তখন ছোট ছিলাম, আমি 12-13 বছরের। হঠাৎ আমাকে গ্রামের এক মাতব্বর এসে বলল যে ওনার ছেলে বসে আছে, উনিও ভাষণ দেবেন। আমি এত ঘাবড়ে যাই রজতজি, ভাষণ দিতে দিতে 1.5 থেকে 2 মিনিট বলেছি মাত্র, মনে হচ্ছিল কত ঘন্টা ধরে ভাষণ দিয়ে যাচ্ছি, আমি ছেড়ে পালাতে পারলে বেঁচে যাই। তাও ওটা একটা এমন ঘটনা যে আমি কখনোই ভুলব না। আপনার বাবা রাজেশ পাইলট মাল্টি ডাইমেনশনাল ছিলেন। উনি কাশ্মীরের রাজনীতিতেও ততটাই উৎসাহী ছিলেন যতটা পাঞ্জাবের সন্ত্রাসবাদে, ততটাই নর্থ ইস্টে। আর সব জায়গাতেই, সব পার্টিতেই ওনার বন্ধু ছিলেন। আর ওনার মনোবাঞ্ছা ছিল একদিন প্রধানমন্ত্রী হওয়ার। তো আপনার মনেও কি এমন কোনো স্বপ্ন আছে, মনোবাঞ্ছা আছে? দেখুন, রাজনীতিতে পদ বা পোস্ট আপনার কাজ আর পরিশ্রম থেকেই পাবেন। কখন কোন পদের দায়িত্ব পাবেন সেটা আপনার হাতে একেবারেই নেই। কর্ম করা আমাদের হাতে আছে। আর আমারও রাজনীতিতে প্রায় 23-24 বছর হয়ে গেছে। আর আমার কাজ করতে ভালো লাগে, আর আমার সফলতা অর্জন করতে ভালো লাগে। আমার মন বলে যদি কাজ করি সেটা মন থেকে করি, প্রাণ থেকে করি, আর সাফল্য প্রাপ্ত করি। কিন্তু বাস্তবিক সাফল্য হওয়া উচিত। ব্যক্তিগত মনোকামনা পূরণ করার জন্য যদি আপনি পরিশ্রম করতে থাকেন, তাহলে সেটা অনেক বড় লম্বা পর্যন্ত লাভদায়ক হয় না। আর এখন তো আমার অ্যাম্বিশন এটাই যে আমি আমার পার্টির জন্য কাজ করি, আর আজ আমাদের পার্টিকে আরো বেশি পরিশ্রম করতে হবে, নির্বাচনে জিততে হবে। তাই সেই দিশাতেই পুরোপুরি মনোনিবেশ করছি। ঠিকই বলেছেন, পার্টির প্রয়োজন তো আছে পরিশ্রম করা, সত্যি। আপনাদের মধ্যে যারা প্রশ্ন করতে চান, একটা দুটো প্রশ্ন আপনারা করতে পারেন। রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা তো হয়ে গিয়েছে, আপনি রামলালার দর্শনের জন্য অযোধ্যা কবে যাবেন ভাবছেন? যখন আমার মনে হবে তখনই যাবো, আর বারবার যাবো আমি। তবে 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 আমার মনে হয় না যে ওই মন্দিরের জন্য আমাদের কে নিমন্ত্রণ পাঠাচ্ছে, কে পাঠাচ্ছে না, আর কবে যাওয়া না যাওয়া, এইসব আমাকে কেউ বলতে পারে না। কারণ আমার পুজো, আমার ধর্ম, আমার পাঠ, আমার আস্থা, এটা আমার ব্যক্তিগত বিষয়। কোন মন্দিরে আমি কবে যাব সেটা আমার সিদ্ধান্ত। নিমন্ত্রণ আসার পরে আর আটকানো যাবে না। আর আমার মনে হয় যে এটা একটু বৃহৎ দৃষ্টিতে দেখার প্রয়োজন আছে, কেননা রামকে ছাড়া সৃষ্টির কল্পনা করা যায় না। আর রাম কোনো একটা মন্দিরে আছে বা একটা জায়গাতে আছে এমনটাও নয়। রাম সকলের, আর আমরা রামের। এতে কোনো বাদ বিবাদের প্রশ্নই ওঠা অনুচিত। কিন্তু সচিন, আমার তো জীবনের সূত্রপাতই হয়েছিল রাম নামের সাথে। আমার মনে আছে রাজেশ পাইলটও যার সাথেই দেখা হোক সবার আগে রাম রামই বলতেন। আমিও তাই বলি। আর এই যখন রাজস্থানের গ্রামেতে কারোর সাথে সাক্ষাৎ হয়ে থাকে, আপনি গিয়ে দেখতে পারেন, তখন রাম রাম সা এমন একটা অভিবাদন যা সব ব্যক্তি, সব জাতি, সব সম্প্রদায়ের লোক বলে থাকে।
আমি সচরাচর বলি, আমাদের কিছু সাথী বলে যে স্যার, যে কংগ্রেসের লোকেরা এটাকে কম বেশি মেনে থাকে। আমি বললাম সবচেয়ে বেশি রাম রাম তো আমি সকাল বিকেল করে থাকি, 1000 বার করি। তো ভগবানের নাম নিলে তো ভালোই হয়, আর যত বেশি উচ্চারণ করবো তত ভালো ফল পাবো। তবুও সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খার্গে, পার্টির অধ্যক্ষ, এদের যে নিমন্ত্রণ দেওয়া হয় কেন গ্রহণ করলেন না? অনেক এরকম আছে যাদেরকে নিমন্ত্রণ দেওয়া হয়, কিন্তু প্রশ্ন একটাই থেকে যায় যে নিমন্ত্রণ কেই বা দিচ্ছে আর কেনই বা দিচ্ছে। কেননা এটা কোনো অল পার্টি মিটিং বৈঠক নয়, এটা বিচার বিভাগের মাধ্যমে সকলের সন্তোষজনক মতামত গ্রহণের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা কিনা সবাই স্বাগত জানায়। আর সব মানুষই খুশি খুশি মন থেকে প্রসন্নতা জাহির করেছে যে এত বড় মন্দিরের নির্মাণ হয়ে গেল। কিন্তু সেখানে কবে কে কোথায় যাবে এটা এক দুজন নির্ধারণ করতে পারে না, প্রথম কথা। আর শঙ্করাচার্য ওই মন্দিরের প্রতিষ্ঠানে যেতে পারেনি, ওনার আলাদা কারণ থাকতে পারে। তবে কি আমাদের দল, আমাদের পার্টির কোনো ব্যক্তি কোনো মন্দিরে যখন যেতে চান বা ভজন কীর্তন করতে চান, কোনো ব্রত, কোনো পাঠ, এটা ব্যক্তিগত নির্ণয় হওয়া উচিত। আর দেখুন, এটাকে যদি আমরা ব্যবহার করি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে, সেটাকে আমি ভুল মনে করি। সেই জন্যই বললাম যে আমার যখন মনে হবে আমি তখনই যাব। আর নিমন্ত্রণ দেওয়ার ক্ষমতা তো ওপরওয়ালার। আর যখন রামলালার ডাক আসবে তখন যাওয়া যাবে। কে আটকাবে আমাকে? না আমাকে কেউ জোর করতে পারবে, না আটকাতে পারবে। কিন্তু যেভাবে এই পুরো ব্যাপারটাকে একটা বন্দোবস্ত করা হলো, শুধুমাত্র রাজনৈতিক ভূমিকাকে দেখার পর করা হলো। আর এরকম নেতাদের ডাকা হয়েছিল, আমাকে তো ডাকা হয়নি, ইনভাইট করা হয়নি। আর না আমার নিমন্ত্রণ দরকার, আর যখন আমার মনে হবে আমি যাব, দরকার হলে জানিয়ে যাব, আমাকে আটকে দেখাক দেখি। কংগ্রেসের বেশ কয়েকজন এমন নেতা আছেন, যেমন প্রমোদ কৃষ্ণম, ওনারা ওখানে যান। আর ওনাদের কথা অনুযায়ী কংগ্রেস পার্টিতে নেতৃত্বমণ্ডলী এই নিমন্ত্রণ প্রত্যাখ্যান করে ভালো করলেন না, এতে ভগবান রামের অপমান হয়েছে। সবসময় দুটি মত পাওয়া যায়, কেউ বাহবা করবে, কেউ বা খারাপ বলবে। তবে আমার মতামত, আমাদের পার্টিতে এরকম হয় না। কিছু আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো পলিটিক্যাল পার্টিরা আছে, তারা এরকম পোর্ট্রে করতে চায় যে এই সিদ্ধান্তে খুশি হয়নি, এতে দ্বিধাবোধ করে থাকেন। একেবারেই তা নয়। আমরা সব ধর্মের মানুষের, যে ধর্মেরই হোক না কেন, এটা আমাদের ব্যক্তিগত, আমাদের মন আর আমাদের হৃদয়ের ব্যাপার যে কাকে মানি আর কাকে মানি না। তবে কি নিমন্ত্রণপত্র আমারও ছিল, ওই যেভাবে উপস্থাপন করা হয়, শুধু কংগ্রেস পার্টি কেন অন্যান্য দলদের নিমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু অনেক কম লোক সেখানে গেছিল, কারণ ওখানে তারা রাজনৈতিক উদ্দেশ্য দেখতে পেয়েছিল, সেই জন্য তারা না করে দিয়েছিল। আপনি আমাকে বোঝান যে ওখানে সুপারস্টার রজনীকান্ত যান, ওখানে অমিতাভ বচ্চন যান, আলিয়া ভট্ট যান, ক্যাটরিনা কাইফ যান, এটাও কি রাজনীতি? ওনাদের ব্যাপারটা কি দেখুন, এরকম ওনাদের কিন্তু যে 1,28,00,000 লোক যায়নি বা 128 কোটি লোক গেল না, তারা নাস্তিক হতে পারে সকলে। আর আমি জিজ্ঞেস করতে চাই, যারা এখানে বসে আছেন, আপনারা কেউ কি নিমন্ত্রণপত্র পেয়েছেন? আমিও তো পাইনি। কিন্তু আলিয়া ভাট আর রণবীর কাপুর কিন্তু পেয়েছে। এরকম তো না যে ওরা আমার থেকে বেশি ভক্তি আছে। উনিও পেয়েছেন। তাই আমি এখন জানতে চাই যে এই তালিকাটা কে তৈরি করেছে ভাই? এই যে লোক বসে আছেন, এরা নিমন্ত্রণের যোগ্য নয় কি? তাহলে এই যে পক্ষপাতিত্ব হচ্ছে, এটা কেন হচ্ছে? আরে ভাই, আপনি যদি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হন বা অ্যাক্টর হন বা বিখ্যাত লোক হন, তবে আপনি রামভক্ত হতে পারেন। না, এতে দুটো ব্যাপার ছিল সচিন। এক তো 4,500 সাধু সন্ত, তাছাড়াও আলাদা আলাদা ক্ষেত্রে যারা কিছু অ্যাচিভ করেছে তাদেরকে, যেহেতু প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান, তাই ওটার পর তো আপনি দেখেছেন যে আজকেও যে রিপোর্ট এসেছে, রোজ 2-3 লাখ লোক তো যাচ্ছেনই। রজতবাবু, শুধু এই মন্দিরই নয়, হাজারো মন্দির আছে। বৈষ্ণোদেবী মা, তিরুপতি দেব, লাখ লাখ লোক যায়। ওখানে কে নিমন্ত্রণ পাঠাচ্ছে? যবে মনে হয় যাও। যত লোক বসে আছে, আমি বসে আছি, আমাকে নিমন্ত্রণ পাঠালো না। আপনার কাছে নিশ্চয়ই এসে, এই জন্য আপনি এরকম বলছেন। তো আমার শুধু এটাই বলার আছে যে এই যে কপি, এটা বসে টিক মারছে যে এটা হ্যাঁ না, এটা আমার ঠিক মনে হয় না। আচ্ছা, এটা বলুন যে রাহুলজি যাবেন না? কেন যাবেন না? নিশ্চয়ই যাবেন। ওনার যখন মন করবে তখনই যাবেন, কে আটকাবে? তবে এই যে দেখিয়ে যাওয়া, ক্যামেরাম্যানের আগে থেকে ফোন করে দাও যে এইটা আমার খুব বাড়াবাড়ি মনে হচ্ছে, সেটা এমনটা কিন্তু নয় যে না দেখিয়েই যান তিনি। রাহুলজি মন্দিরেতে কিভাবে যান সেটার কিছু ছবি আমি কিন্তু দেখাতে পারি আপনাকে। সেটা না। আচ্ছা, এটা বলাটা আসলে খুব সহজ যে লোককে না দেখিয়ে কিছু করেন না। উনিও এই ধরনের কথা বলেছেন, আমি যখন যাই আমি তো চুপচাপ যাই। এটা কি ব্যক্তিগত আস্থার প্রশ্ন নয়? আপনার ব্যক্তিগত নয়, তবু একটা ধারণা তৈরি হচ্ছে যে ও না গেলেও গালি খাবে,
যাবে তো গালি খাবে। আপনারা মনে মনে ভেবে নিন যে কি করতে উনি চাইছেন। অবশ্যই এমন তৈরি করেছেন যে আর কি করা যাবে। কিন্তু আমরা দেখতে পাই, দেখুন এটা বলা খুবই সহজ, এটা আমার ব্যক্তিগত আস্থার প্রশ্ন, যে আমি যখন যাই আমি কাউকে না দেখিয়ে যাই, কিন্তু দেখান কি দেখান না আপনি দেখুন। উনি কাউকে দেখান না এটা ঠিক নয়, উনি দেখান। তো এই ছবিগুলো আপনার ভালো লাগছে না? ছবিগুলো বড্ড তো সুন্দর। সেটাই তো আমি বলছিলাম যে ভালোই তো, তাহলে আর কি, আর এটা আপনি খারাপ কি দেখছেন? যেমনটা রাজনীতিতে বলা হয়, গান্ধীজি তো সবচেয়ে বড় দেশের মহাত্মা ছিলেন, নেতা ছিলেন। ওনার প্রতিটা সমারোহ রঘুপতি রাঘব রাজা রাম দিয়ে শুরু হতো। উনি রাম রামও বলতেন। ওনার তো অন্তিম শব্দই ছিল রাম। মহাত্মা গান্ধী যদি কথা বলেন, আর আপনি এরকম সঠিক কথা বলেছেন যে প্রত্যেকটা অনুষ্ঠান হতো ওনার রঘুপতি রাঘব রাজারাম বলে থাকবেন, কিন্তু আপনি পুরোটা বলেন। ওনার মতো কোনো ধর্ম নিরপেক্ষ মানুষ এই পৃথিবীতে আর নেই। ঈশ্বর আল্লাহ 13 নাম বলতেন কি বলতেন না? এটাতে আপনি এডিট করে দেন, কিছুতেই বলতে চান না। এর কারণটা আজকের প্রেক্ষাপটে মানানসই নয়। তবে এই দেশ সবার, আর সব লোকেদের মনে রাখতে হবে, কোনো ধর্ম, কোনো জাতি, কোনো দলাদলি, আর এমনিতেই এই দেশে এতটাই খামতি দেখা গিয়েছে, ধনী গরিব হোক, গ্রাম শহর হোক। আমার মনে হয় যে আমাদের, এমনকি আপনাদের মতো গণ্যমান্য পত্রকারদেরও এটা চেষ্টা করা উচিত যে 130 কোটির এই দেশকে কিভাবে আমরা একসাথে জুড়ে রাখতে পারি। আমাদের বিভাজন করার জন্য নিজেদের মধ্যে এই দেশে জাতি, ধর্ম, ভাষা, গোত্র, থাকা খাওয়া এত বিভিন্নতা আছে আমাদের, আমরা সবাই সবার থেকে আলাদা। এরপর আপনি আবার আগুনে ঘি ঢাললে তো আরও ছড়াবে এটা। তাই আমি চাই সবাইকে জুড়ে নিয়ে থাকা হোক, জুড়ে রাখার মতো পত্রকার হোক, সেসব লোক যারা জনগণের সাথে থেকে কাজ করবে। আর এদেশের সব থেকে বড় শক্তি হচ্ছে যে আমাদের এত রকমের ভাষা আছে, এত আলাদা সব ধ্যান ধারণা, তবু আমরা সব ভারতীয়। আমরা এই দেশকে আপন মনে করি। আর আমাদের মধ্যে একজনের যদি মনে হয় যে পিছিয়ে পড়েছে, তার সাথে ভেদাভেদ হয়েছে, তার সাথে অন্যায় হয়েছে, তো আমাদের সকলের দায়িত্ব হবে যে কোনো একটা দল, একজন নেতা, একটা পার্টির মোটেই নয়, এই আমাদের সবাইকার মিলিত অবদান হলে তবেই তো আদর্শ দেশে নির্মাণ করতে পারবো। এই পৃথিবীর 1 নম্বর দেশ হবে। এরকম হতে পারে না যে এক শ্রেণীকে বলবো তুমি পিছিয়ে যাও, তুমি এগিয়ে যাও। এত বড় দেশ যে রজতবাবু, এই দেশে পার্টিরা আসবে, চলে যাবে, সরকার তৈরি হবে, আবার পড়েও যাবে, কিন্তু এই মাটি, এই দেশ, এই দেশের জনতা সবার কাছে সব থেকে প্রিয়। এই কথাটা সবার স্মরণ রাখা উচিত। আপনার পার্টির বেশিরভাগ লোকজন ওরা তো এইসব কথা অস্বীকারই করেন। অশোক গেহলোত তো সবার প্রথমে বলেছিলেন যে রাজস্থান থেকে আমরা পাথর পাঠালাম, আমাদের সরকার তো মন্দিরে এত কন্ট্রিবিউশন করেছে, তো আমাদের কোনো ইম্পর্টেন্সই নেই। এখন বোধহয় আমি বললাম না, যারা ডাক পেল না, যাদের ডাকলো না, ওরা সে তো বলতেই পারে। তবে এটা সত্যি, কারণ এই মন্দিরে ধওয়ালপুর রাজস্থান থেকে পাথর গিয়েছিল না, এটা তো তথ্য, এটা সত্যি কথা। উনি কিছু ভুল বলেননি। কারণ কেউ যদি দান দক্ষিণা দিয়েছে, বা রাম মন্দির নির্মাণে যে সমস্ত লোকেরা টাকা দিয়েছে, চাঁদা দিয়েছে, বা কেউ আলাদা সহযোগিতা করেছে, এইসব রেকর্ডে আছে। এর মধ্যে খারাপটা কি আছে? আর একজন নেতা, আচার্য প্রমোদ কৃষ্ণম, উনি বলেছেন যে আমাদের পার্টির এই নেতাদের ওপর বিক্রম আর বেতালের কাহিনী কার্যকর হয়। যেমন সেই বিক্রমের মাথার ওপর বেতাল চেপে বসতো, তেমনই বেতাল চেপে বসে আছে যে আটকাচ্ছে রাম ভক্তি থেকে। এটা দেখুন যে পার্টিতে কত রকমের নেতা হয়, কে কি স্টেটমেন্ট দেবে তার উত্তর তো আমি এখান থেকে দেবো না। তবে আমি এটা মানতে পারি যে আমরা সবাই এই একটা উত্তম সময় এই কাজটা হয়েছে। আর আমি আবার বলতে চাই, এটা কোনো পলিটিক্যাল পার্টির ভাবনা দিয়ে শুধু হয়নি, এই দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত হয়েছে, সবাই সাথে আছে। আর যে দুই পক্ষ শুধু লড়তো আগে, যে বিবাদ হতো, আদালতে এত বছর ধরে মামলা চলেছে, বেশ শান্তিপূর্ণভাবেই সবকিছু মিটমাট হয়, সকলের সহমতের সাথে সুকৌশলে কাজ সম্পন্ন হয়, সকলেই ভাগিদার হতে চাইবে। এটাতে রাজনীতি করলাম, ভাগ বাটোয়ারা যদি করলাম, তাহলে আমরা লক্ষ্য থেকে বিচ্যুত হলাম। মনে হয় যে এর থেকে বিজেপি ভোট পেয়ে যাবে? ভোট পাওয়াটা আসল কথা নয়, ভোট পাওয়ার চেষ্টা তো অবশ্যই। এবার পাবে না পাবে সেটা জনতার মর্জি, কিন্তু প্রচেষ্টা করছে ওনারা। দিগ্বিজয় সিং বলছেন এই মন্দির রীতিনীতি মেনে বানানো হয়নি, এই মন্দির অর্ধেক বানানো হয়েছে, এই মন্দিরে কেউ যাচ্ছে না, এই মন্দিরটা ঠিকঠাক নয়। ওনাকে তো কেউ কিছু বলছে না। আপনি তবে ওনাকেও বোঝাবেন। আমাদের পার্টিতে আসলে কি হয়েছে, বাক স্বাধীনতা আছে, তা সেটার কিছু কিছু লোক কুপ্রভাব করে ফেলে, তাই তারা
এমন কিছু কথা বলে ফেলে যা হতে পারে পার্টি তাদের সাথে সহমত না হোক। আমাদের এখানে একটা বাক স্বাধীনতা আছে যেটার জন্য আমাদের ক্ষতিপূরণ দিতে হয়। কিন্তু যে বক্তব্যের কথা আপনি বলছেন যেটাতে এমন কিছু আছে যার সাথে ব্যক্তিগতভাবে আমি সহমত নই। আর এরকমও লোক আছে, স্যাম পিট্রোডার মতো লোক, যারা বলেন যে মন্দির বানানোর কি দরকার, হাসপাতাল বানিয়ে নিতে। এই যে বললাম না, এত বড় দেশ, এত রকম মতামত আছে, কিন্তু আমাদের যে পার্টি, আর যেহেতু কংগ্রেস পার্টির আমি মহাসচিব হই, তাই আপনাকে এটা বলবো যেটা আমাদের পার্টির মন্ত্র, পার্টির অফিসিয়াল স্ট্যান্ড। বাকি তো আমাদের কাছে হাজারো পার্টি কর্মী আছে, নেতা আছে, ওনারা যা খুশি বলতে পারেন, প্রত্যেকের বাক স্বাধীনতা আছে। তবে পার্টির যেটা স্ট্যান্ড সেটা আপনাকে বলে দিলাম। তো এত স্বাধীন চেতা পার্টিতে অসুবিধে তো হয়েই থাকে যে সবাই নিজের নিজের কথা বলতে থাকে। মুশকিল না তেমন। দেখুন কংগ্রেস পার্টির একটা গতিপথ থেকেছে। আপনারা যারা অল্প বয়সীরা জানেন যে স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে অনেক সময় ধরে, কয়েক দশক ধরে কংগ্রেস পার্টি নিজেকে উন্নত করেছে। গরিবী দূরীকরণ থেকে রাজীব গান্ধীর সময় আসে, মনমোহন সিংজির সময় আসে, নরসিংহ রাও, তো নিজেকে আমরা বদলাতে পেরেছি সময়ের সাথে সাথে। তবে কি এটা একটা বলার মতো কথা যে এই কথাটা আমি মেনে নিলাম যে কংগ্রেসে কখনো কখনো এরকম কথা নেতাদের মুখ থেকে বেরিয়ে পড়ে, তারপর সে যদি কিছু বলে চুপও করে যায়, তো ঠিক এভাবে মিডিয়াতে এত কারেন্ট আছে যে ফুলিয়ে ফাঁপিয়ে পৃথিবীকে দেখাবার একটা প্রয়াস দেখা গিয়েছে। কিন্তু যদি বিজেপির কেউ কিছু ভুলভাল বলে দেয়, সেটাকে দেখানোর আর কোনো সাহস নেই। ও না 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 না, বড় 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 থেকে বড় অন্যায় করে নিক, বড় বড় কথা বলে দিক, তো এমনভাবে গায়েব হয় যেন কখনো কিছু বলাই হয়নি। যাক, এসব এখন সময়ের উপর। আপনার ভ্রান্ত ধারণা আমি অবশ্যই দূর করতে চাই। এটা একদম মন থেকে মুছে ফেলুন যে মিডিয়াতে কংগ্রেসকে দেখানো হচ্ছে না আর মিডিয়া কারোর ভয়েতে কাউকে দেখাচ্ছে না, এরকমটা নয়। আমি কথা তো চলতেই থাকবে। তার কারণ হচ্ছে আমি জানি যে এখানে বললে জনতাও জানতে পারবে, অন্য জায়গায় বললে তো দেখাবেই না। রজতবাবু তো অন্তত দেখিয়ে দেবেন আমাদের কথা। দেখুন, কংগ্রেসের ব্যাপার আমরা দেখাতে চাই। এটার সব থেকে বড় প্রমাণ হলো সচিন পাইলট এখানে বসে আছেন। কংগ্রেসের তরফ থেকে বলতে চাইছিলাম যে কংগ্রেস পার্টির মধ্যে অনেক ভুলভ্রান্তি, খামতি আছে। যেমন ওনারা বাবরি মসজিদের তালা খোলান শুধু ক্রেডিট পাওয়ার জন্য, কিন্তু আজ ক্রেডিট বিজেপি নিয়ে যাচ্ছে, এরকমটা কেন? এটা একটা লম্বা ইতিহাস আছে। এরপরে অনেক কিছু হয়েছে, কোর্টের সিদ্ধান্ত আসে, আর যতক্ষণ এই ক্রেডিট নেওয়ার ব্যাপারটা আসে এখানে সবারই ছুট আসে। কিন্তু আমার মনে হয় আমাদের এখন সব কথা ভুলে গিয়ে সব বাদ বিবাদকে, হিন্দু মুসলমানকে, মন্দির মসজিদের কথা ত্যাগ করে, যেহেতু কোর্টের সিদ্ধান্ত এসেছে, মহান মন্দির তৈরি হয়েছে, সকলের আস্থা জুড়ে আছে, সুস্থ সুন্দরভাবে কে অ্যাকসেপ্ট করে এগিয়ে যাওয়াটাই ঠিক হবে। পুরনো কথাকে মনে করে কে কি করলো কে কি করলো না, কিছু লাভ হবে না এতে। এই কারণে এই কথাটা বলছেন যে কংগ্রেসের বড় বড় নেতা যেমন কমলনাথের মতো লোকেরা, দিগ্বিজয় সিং এর মতো লোকেরা তো বারবার এটাই বলছেন যে তালা তো আমরা খুলিয়েছিলাম, উদ্বোধন তো কংগ্রেসের সময় হয়েছিল, আর উনিও ঠিক, ক্রেডিট তো বিজেপি নিয়ে গেল। না দেখুন, তাও অনেক কিছু তারপর মাঝখানে হয়েছে। এর আগেও যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে আমি যেতে চাই না। আর আমি মনে করি যে কোনো ব্যক্তিকেই এই দৃষ্টিভঙ্গির বাইরে বেরিয়ে ভাবতে হবে যে দেশ আর সমাজ আগে কোথায় যাচ্ছে, কে কি করলো কে কি করলো না, এই ঝগড়ার মধ্যে ঢুকলে পিছিয়ে পড়তে হবে, আমাদের সামনে এগিয়ে যেতে হবে, তাই না? তো একটা ব্রেক নিয়ে নিচ্ছি, আর ব্রেকের পর আপনি আদালতে সচিন পাইলটের সঙ্গে আবার কথা হবে। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান উনি বলেন যে এক যে ছিল কংগ্রেস, আর কংগ্রেসের আরেকজন নেতা উত্তর দেন এক যে ছিল জোকার। আপনি কখনো রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীকে এই ব্যাপারে কিছু বলেছেন? আপনি এটাকে কত কচলাবেন আমাকে বলে দিন। আমি আপনার কথা মেনে নিচ্ছি, বেশি কচলাবো না। এতটা কচলানোর পর বলছেন উনি। ওয়েলকাম ব্যাক আপকি আদালতে। আজ আমাদের অতিথি কংগ্রেসের মহাসচিব সচিন পাইলট। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে কংগ্রেস পার্টির নেতা সচিন পাইলটের ওপর অভিযোগ হলো যে এনার পার্টির মধ্যে বিভ্রান্তি আছে। সচিন, আপনি পার্টির মহাসচিব, আর প্রচুর মানুষ আজকাল এটা মনে করেন যে দেশে ভোট হতে চলেছে, 100 দিন মতো বাকি, আর আপনার পার্টির পুরো শক্তি ন্যায় যাত্রায় বেরিয়ে পড়েছে। ভোটের কোনো চিন্তা নেই নাকি? দেখুন, যে রাহুল গান্ধীর যে প্রথম যাত্রা ছিল রজতবাবু, এই স্বাধীন ভারতের ইতিহাসে যে কোনো রাষ্ট্রনেতাই এরকম বিশাল যাত্রা কেউ করেনি। 4,500 কিলোমিটার পায়ে হেঁটে যান, কন্যাকুমারী থেকে কাশ্মীরে যান।
এই যাত্রার রেসপন্স আমি নিজে দেখেছি, যা খুবই অভূতপূর্ব। আর লোকেরা দাবি করে, কংগ্রেসের ওয়ার্কিং কমিটি দাবি করে লোকসভার ঠিক আগে এক পূর্ব থেকে পশ্চিমে যাত্রা বের করা উচিত, কারণ সময় কম ছিল, সেজন্য এই যাত্রাকে মিক্স রাখা হয়েছিল, বাসেও রাখা হয়েছিল আর পায়ে হেঁটেও রাখা হয়েছিল। যাত্রা বের করার যে সিদ্ধান্ত ছিল সেটা কিন্তু পার্টি ছিল, আর এইটা কিন্তু ভোট জোগাড়ের যাত্রা ছিল না। রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে শুধু এই যাত্রার যে উদ্দেশ্য, যে বার্তা এখনও আছে, তা হলো সমস্ত লোকেরা নিজেদের উপেক্ষিত মনে করে থাকে, যাদের আওয়াজ শোনার কেউ নেই। যাত্রা বেরিয়েছে রজতবাবু, আপনি জানেন, ইম্ফল থেকে মণিপুরের কী অবস্থা আমরা সবাই জানি। ওখানে ব্যাপক হিংসা হয়, সন্ত্রাস হয়, মার্ডার, বলাৎকার, মানে অবস্থা সত্যি খারাপ। এই সমস্ত লোকের কথা শোনার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য, আর ন্যায় যখন কথা বলে, সে দেশের মহিলা হোক বা যুবক হোক, কৃষক হোক, ওদের ন্যায় পাওয়ার দরকার শাসনের থেকে। আর বিপক্ষে থাকাকালীন এরকম কথা বলা কোনো ভুল হওয়ার নয়। আর নির্বাচন তো গরমকালে হবে, তাই জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 50-60 দিন রাহুল গান্ধী এই চেষ্টা চালাচ্ছেন এই বিষয়গুলির উপর দৃষ্টিপাত করার জন্য, সরকারের ধ্যান আকর্ষণ করার জন্য। তো আমি এতে অন্তত খারাপ কিছু দেখতে পাই না। আর এটা তখনও ছিল যখন পুরো পার্টির সমস্ত লোক বলছিল প্রথম যাত্রা খুব সফলভাবেই লোকেদের মধ্যে একটা উৎসাহের সৃষ্টি হয়েছিল। আর এটাও ঠিক যে নির্বাচনে কর্ণাটকে জিতলাম, মধ্যপ্রদেশ হেরে গেলাম, হার জিত হয়ে থাকে, কিন্তু রাজনীতিতে কিছু আদর্শ থাকা চাই, কিছু নীতি থাকা চাই। আর সেই আদর্শকে যদি আমরা সামনে রেখে এগিয়ে যাই, তবে পার্টিও ফায়দা পাবে আর দেশও তার সুফল পাবে। দেখুন, এরকম সময় যখন আপনি অনেকগুলো বিরোধী দলের সাথে অ্যালায়েন্স করেছেন, যে সময় সিট ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে, যে সময় এই বিষয়ে চর্চা হচ্ছে যে পাঞ্জাবে কার সাথে অ্যালায়েন্স হবে, কতগুলি সিট হবে, সেই সময় পার্টির লিডারশিপ, রাহুল গান্ধী মেনলি যিনি সিদ্ধান্ত নেন, উনি তো থাকছেন না। এরকমটা না। দেখুন, কংগ্রেস পার্টির একজন অধ্যক্ষ আছেন, খড়গে স্যার। আর খড়গে স্যার, সবাই জানে খড়গে স্যার কেমন অধ্যক্ষ। দেখুন, আপনি যাই বলুন, আমাদের কংগ্রেসের যে প্রেসিডেন্ট, কংগ্রেসের যিনি অধ্যক্ষ হন, আর আমাদের কমিটি, ইন্ডিয়ান অ্যালায়েন্সের যে গ্রুপ হয়, ওই সব কিছুই চলছে। আর সিট শেয়ারিংয়ের ইস্যুটা যদি আলাদা আলাদা রাজ্যে হোক, নেতাদের সাথে কথা বলে হোক, ক্যাম্পেইন করার কথা হোক, এইসব কাজ পাশাপাশি চলছে। কাজ নিয়ে কিছু আটকে নেই, কারণ ভোট সামনেই আছে। কিন্তু এই যাত্রার একটা অনুভব আমরা দেখি, আর এটা আরও একবার দেখার ইচ্ছা কংগ্রেস পার্টি ছিল। কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সের সিট শেয়ারিং বা ক্যাম্পেইন বা স্ট্র্যাটেজি বানানো সবকিছু করা হচ্ছে, কাজ কি আটকে আছে? এমনটাও শোনা যায়, মুখ্যমন্ত্রী ভগবন্ত মান উনি বলছেন যে এক যে ছিল কংগ্রেস, আর কংগ্রেসের আরেক নেতা উত্তর দেন যে এক যে ছিল জোকার। দেখুন, উনি ওনার পার্টির মুখ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, তার কাউন্টারও হয়েছিল। এইসব ছোটখাটো খুনসুটি তো চলতেই থাকে রাজনীতিতে, এটার কি উত্তর দিয়ে বলুন? মমতা ব্যানার্জি তো বলেন যে বামপন্থীদের সাথে উনি কোনো মতেই বসবেন না। ওনার বক্তব্য যে কংগ্রেস পার্টিকে আজকাল বামপন্থীরাই চালাচ্ছে। না, আমি ওনার সাথে মোটেই একমত নই। মমতা একজন সম্মানীয় নেতা, আর কয়েকবার মুখ্যমন্ত্রী হয়েছেন বেঙ্গলে। ওনার একটা আলাদা ক্ষমতা আছে বেঙ্গলের ভেতর। কিন্তু ইন্ডিয়ান অ্যালায়েন্সে সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছে। বেঙ্গলে সিট শেয়ারিং কীভাবে হবে তার উপর আলোচনা করা হচ্ছে, ফল খুব শীঘ্রই পাওয়া যাবে। কিন্তু যে উদ্দেশ্য ছিল, এই ইন্ডিয়া অ্যালায়েন্সের পার্টনাররা, আপনি ওদের সবার পার্টিদের ভোট যদি যোগ করেন তো প্রায় 60% বেশি ভোট পেয়েছে। আর এই যে এনডিএর পার্টনারদের মাত্র 35% ভোট পেয়েছে। তো ভাবতে হচ্ছে বিজেপিকে যে ইন্ডিয়ান অ্যালায়েন্সের এই সকল দলগুলো একসাথে যদি লড়ে আর নির্বাচন যদি 1-to-1 হয়ে যায়, তো যা কিছু হতে পারে। সেই জন্য ওরা বেশি চিন্তিত ইন্ডিয়ান অ্যালায়েন্সের ঐক্য থেকে। আর যদি সিট শেয়ারিংয়ের কথা বলে, দেখুন, আঞ্চলিক দলেও একটা গুরুত্ব হয়, হোক না সেটা বেঙ্গল হোক, মহারাষ্ট্র হোক, বিহার হোক, পাঞ্জাব হোক। তবে রাষ্ট্রের ক্ষেত্রে প্যান ইন্ডিয়া লেভেলে যদি বিজেপিকে কেউ চ্যালেঞ্জ করতে পারে ন্যাশনালি, তবে সেটা কংগ্রেস পার্টি। আর আমরা সবাই এটা জানি যে আমাদের কিছু না কিছু গিভ অ্যান্ড ট্যাক করতে হতে পারে, সিট শেয়ারিং করতে হতে পারে, আমরা তার জন্য তৈরি। কারণ এই ভোটে জেতাটা জরুরি, গণতন্ত্রের জন্য, লোকতন্ত্রের জন্য, দেশের জন্য। মজবুত বিপক্ষে থাকলে তবেই ডেমোক্রেসি থ্রাইভ করে। সেই জন্য ইন্ডিয়ান অ্যালায়েন্স যে একটা জোটবদ্ধ হয়েছে, তা মানুষের জন্য হয়েছে। আর তার জন্যই সবকিছু সমাধান করে আমরা সিট শেয়ারিং করে নেব। আচ্ছা, এটা ভাবছেন না যে হাতে সময় কম, আর এটা এখনো ঠিক হলো না যে অ্যালায়েন্সে কর্ণধার কে হবেন, প্রধানমন্ত্রী পদের দাবিদার কে হবেন? না, আমরা বর নেই অথচ বরযাত্রী হাজির। না, আসলে অনেক আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ধরুন এই যে পদের মুখ্য অপেক্ষা হয়ে রাজনীতি করছি না, আর কে পদের দাবিদার হবে সেটা সিদ্ধান্ত করে পরে দেখা যাবে। প্রথম উদ্দেশ্য যে ইউনিটি বাড়ানো, সেটা সহজ হবে না রজতজি। আমি আপনাকে বলতে চাইছি, এত সব দল আছে, নানা রকম প্রেক্ষাপট, আলাদা আলাদা লোকেদের ভাবনা চিন্তা, কয়েকবার নিজেদের মধ্যে লড়াই হয়েছে জনগণের সামনে। আপনি কল্পনা করুন যে এত বড় দেশের মধ্যে এত রকম পার্টিকে একসাথে আনা, আর
সহজভাবে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া কোনো সহজ কাজ নয়, কিন্তু সবারই মনে হলো যেটা দরকার, এই জন্য ইন্ডিয়া অ্যালায়েন্সের সৃষ্টি হলো। আমার মনে হয় ইন্ডিয়া অ্যালায়েন্সের গঠন থেকে বিপক্ষে যে ইউনিটি হয় তা যদি মজবুতিতে আগে বাড়তে পারে তবেই সঠিক নির্বাচন হবে ইন্ডিয়ার সাথে। আর ভুলে যাবেন না, ইন্ডিয়ার যে পার্টনাররা আছে, সেটা আকালি দল হোক বা শিবসেনা হোক বা জেডিইউ হোক, সবাই কিন্তু বিজেপিকে ছেড়ে চলে গেছে। আর বিজেপি যদি মনে করে যে একা দমে সে পুরো ময়দানকে জিতে যাবে, তাহলে সেটাও জানা যাবে লোকসভা নির্বাচনের পর। আপনি বলছেন যে আপনারা ইস্যুর ওপর ভোট লড়বেন। এখন একটা সবচেয়ে বড় ইস্যু বিগত 9 বছর ধরে চলছে, যা রাহুল গান্ধীর মাথায় রয়েছে, তা হলো আদানি। উনি বলেন যে মোদিজি তো আদানিকে এয়ারপোর্ট দিয়ে দিয়েছেন, ওনাকে জমি দিয়েছেন, ফেভার করেছেন, ওনাকে পোর্ট দিয়েছেন। কিন্তু কংগ্রেসের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, উনি মুখ্যমন্ত্রী হয়েছেন তেলেঙ্গানাতে, আর মুখ্যমন্ত্রী হয়েই প্রথম এগ্রিমেন্ট উনি আদানির সাথেই সই করেছেন 12,400 কোটি টাকায়। যে কোনো উদ্যোগপতি হোক বা কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট হোক, যদি সে কোনো কম্পিটিশনে কোনো বিল্ডিংয়ে কোয়ালিফাই করতে পারে বা রাজ্যে ইনভেস্ট করতে থাকে, যে কোনো স্টেট গভর্নমেন্ট চাইবে যে টাকা আসুক, নিবেশ হোক, উদ্যোগ আসুক, রোজগার বাড়ুক। এটা কোনো খারাপ কথা নয়, কিন্তু যদি নিয়মকানুনকে তুলে রেখে এরকম কোনো রাস্তা বার করেন যে দেশের বিশাল কিছু খনিজ পদার্থ, বিজলি বিভাগ, বিমান ব্যবস্থা, পোর্ট, রেলওয়ে শুধু একজন বা দুজনকে দিতে চান, তাহলে দেশের সম্পত্তি এগুলো, এসবের কোনো ট্রান্সপারেন্ট পদ্ধতিতে কাজ হওয়া উচিত ছিল। আমাদের শুধু একটাই প্রশ্ন, যে যেরকমটা দেখা যাচ্ছে তাতে সন্দেহের প্রশ্ন থেকে যায়। তো অন্ততপক্ষে ওনাদের সবাইকে খুলে বলা উচিত, মানে স্বচ্ছতার সাথে কাজ করা উচিত। রাজস্থানে আপনাদের সরকার ছিল, 25,000 কোটি টাকার ইনভেস্টমেন্টে সই করেছিলেন অশোক গেহলোতের সরকার। আপনি তো সরকারের অংশ। এটা মোটেও ছিল না, মানে কৃষ্ণ করলেই লীলা। আর আমরা এরকম ছিল না। আমি তো বলছি 1 কোটি টাকা ইনভেস্ট করো, তবে কম্পিটিশন করা হোক, বিডিং হোক, আপনি কোয়ালিফাই করুন, আপনি নিয়ম কানুন পালন করুন, ইনভেস্ট করুন, কারোর কোনো আপত্তি নেই। যখন আদানিজি আপকে আদালতে এসেছিলেন, আমি জানতে চাইছিলাম আপনি এসব পেয়েছেন। উনি বললেন আমি একটা জিনিসের হিসেব দিতে পারবো, সবকিছুই আমি কম্পিটিটিভ বিডিং দিয়েই নিয়েছি, আর কোনো ফেভার আমি নিই। কিন্তু ওনার মনে হয় যে রাহুলজির এতে কেন সমস্যা হচ্ছে? এরকমটা না, আমার মনে হয় যে এমন কিছু ইনসিডেন্টস এসেছিল যাতে এটা স্পষ্ট ছিল না। দেখুন, আপনি আমি দুজনেই জানি যে বিডিং প্রসেস হয়, ওটাতে কিভাবে মাঝে মাঝে ম্যানেজ করা যায়। দুই ক্ষেত্রে যদি কোনো সন্দেহ মানে সৃষ্টি যেখানে হয়ে থাকে, কংগ্রেসের সরকার আছে সেখানে কিছু ম্যানেজ হয় না, আর যেখানে বিজেপির সরকার আছে সেখানে ম্যানেজ হয় না, এসব আমি বলছি রাষ্ট্রীয় লেভেলে। এটা ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে নাকি? দেখুন, আপনি 9 বছর ধরে ক্রমাগত আম্বানি আদানিকে গালি দিয়ে যাবেন, আর তারপর কংগ্রেসের সরকার হলে ওনাদের কন্ট্রাক্টও দেবেন। যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল গ্রুপে ট্রান্সপারেন্টের সাথে কিছু কাজ করতে চায়, যে কোনো স্টেট হোক, করা উচিত। আর যদি অস্বচ্ছতার সাথে করে, তবে কংগ্রেস সরকারে হোক না কেন, সেটার বিচার হওয়া উচিত। আমার তো মনে হয় মাপদণ্ড সমান হওয়া উচিত। যদি কোথাও লোকেদের সন্দেহ হয় এখানে কোনো গন্ডগোল হয়েছে বা কোনো কোর্ট কেস চলছে বা ওরকম কোনো রিপোর্ট এসেছে যাতে আমাদের মনে হয় কোথাও ভুল হয়েছে, সেটাও সঠিক হবে না। মুশকিল হচ্ছে নিজেকে ডিফেন্ড করতে। একদমই না। আমি দেখুন, আমরা যখন সরকারে ছিলাম ইউপিএতে, প্রত্যেক দিন আরোপ লেগেই থাকতো, ক্রনিক ক্যাপিটালিজম, এটা হচ্ছে ওটা হচ্ছে। আজ 10 বছর হয়ে গেছে বিজেপি সরকারের, কিছু প্রমাণ করেনি। 2G স্ক্যাম, CAG স্ক্যাম, জানি না কি কি স্ক্যামের কথা বলতো, আজ অব্দি কিছু সামনে আসলো না। আমি বলি, যখন আপনি এত প্রশ্ন করতেন, আপনার রাজত্বে কেউ যদি প্রশ্ন করে ফেলে, আপনি তার জবাব দিতে পারতেন। আমি তো কাউকে দোষী প্রমাণ করতে পারবো না ভাই, জাজ তো আপনারা, আমি তো খালি প্রশ্ন করতে পারবো। বিপক্ষে থাকার পর যদি প্রশ্ন না করেন, যদি প্রশ্ন করেন, তাহলে দেশ ও সাংসদকে বাইরে বার করে দাও। প্রশ্ন করলে বলে আপনি দেশদ্রোহী, প্রশ্ন করলে বলে এরকম করে করুন, ওরকম করে করুন। যদি প্রশ্ন এসে থাকে এই পার্লামেন্টে, যদি কেন কি আমি এই বিতর্কে যেতে চাই না, কিন্তু কেউ যদি কিছু ইনভেস্টিগেট করে, কোর্টের কাছে জানতে চায় বা কোনো মামলা করে, তো সরকারকে অনেস্টলি তার উত্তর দিলেই সমস্যা মিটে যাবে। কিন্তু সেটাকে লটকানো, এটা করা ওটা করা, এতেই সমস্যা সৃষ্টি হয়। জনতা আপনাকে প্রশ্ন করতে চায়। কমলনাথজি বজরংবলীর মূর্তি বানিয়েছেন, তো সিদ্ধারামায়াজিও রাম মন্দির বানিয়েছেন, আর কেজরিওয়ালজিও হনুমান চল্লিশার পাঠ শুরু করেছেন। তাহলে রাহুল গান্ধীজির কি রাম নাম থেকে কোনো সমস্যা হয়? এই এক ধারণা তৈরি করার প্রচেষ্টা চালানো হচ্ছে। কারোরই কাউকে নিয়ে সমস্যা নেই। প্রত্যেক ব্যক্তিরই নিজস্ব ভক্তি, নিজস্ব ধর্ম, ও কার পুজো করবে সেটা ব্যক্তিগত সিদ্ধান্ত। কিছু লোকের প্রশংসা করে থাকে, কিছু লোক নিন্দা করে। তবে আমি মনে করি না এই ধরনের অভিযোগ যেটা রাহুল গান্ধীর সম্বন্ধে লাগায় একদম ঠিক নয়। মানুষের কষ্ট হয় যখন আপনাদের দলের অ্যালায়েন্সে এক সহযোগী দল আছে ডিএমকে। ওই দলের নেতা হলো স্টালিন, ওনার ছেলে উদয়নিধি। উনি বলেন যে সনাতন ধর্ম ডেঙ্গি আর ম্যালেরিয়ার মতোই হয়, যেভাবে এইসব অসুখের সমাপন করা হয় সেইভাবেই সনাতন ধর্মকে সমাপ্ত করতে হবে। ভীষণই ভুল কথা এটা যখন বলেছেন। আমি দেখেছি ওনার স্টেটমেন্ট। এই কথাটা
স্ট্যালিনের ছেলের ব্যাপার না, এটা স্ট্যালিনের ছেলের কথা নয়। ব্যাপারটা সনাতন ধর্মে শুধু নয়, যে কোনো মানুষই হোক, কারোর সম্বন্ধে বা কারোর আস্থার সম্বন্ধে বা ধর্ম সম্বন্ধে যদি ভুল বলে থাকে, আমি অবশ্যই তাকে খারাপ মেনে থাকি, এটাকে অস্বীকার করে থাকি। আর সেটা যেই বলে থাকুক তাকে আমি ভালো বলবো না, তা সে আমাদের বন্ধুই হোক, বিরোধী হোক। এমনকি আমি মনে করি যে লোকেরা রাজনীতিতে আছে তাদের আরও সংবিধানের শপথ নিয়ে যারা পদে আছেন তাদের আরও কেয়ারফুল হওয়া উচিত। আপনি যদি মন্ত্রী হন স্টেট গভর্নমেন্টের, তারপর এরকম কথা বলছেন, এটা খুব খারাপ কথা বলছেন। আর সমঝদার লোকেদের এরকম কথা বলা উচিত না কখনোই, এ ব্যাপারে আমি কোনো সন্দেহ রাখি না। ওনার আরেকজন এমপি সুনীল স্যান্থাল পার্লামেন্টে ছিলেন, আর উনি রাজস্থানকে, মধ্যপ্রদেশকে, উত্তরপ্রদেশকে বলেন যে এসব গোমূত্রের স্টেট। দেখুন, আমি বলছি যে আমি জানি না ইনি কোথাকার সাংসদ, কিন্তু তাহলে এরকম কথা যদি কেউ বলে ওনার থাকে, নাম সুনীল স্যান্থাল, ডিএমকে তে মেম্বার অফ তাও পার্লামেন্ট। যদি এরকম বলে থাকে তাহলে সে নিজেরই অপমান করছে। হ্যাঁ, অপমান, কেননা সে কিছুই বোঝে না। আর ওদেরকে শিষ্টাচার কি বোঝানো দরকার ওদের, যে কারোর ব্যাপারে আমরা যখন সবাই একই দেশে বাস করি, আলাদা আলাদা রাজ্যের ব্যাপারে টিপ্পণী করা, কোনো জাতি বা ধর্মকে অপমান করা মোটেই শোভা দেয় না। কিন্তু কোনো দিনও কংগ্রেস পার্টির তরফ থেকে আধিকারিক রূপে, আজ আমি বললাম তো আপনি বললেন, তবুও কখনো এইসব আলোচনার নিন্দা করা, কন্ডেম করা, এইসব করা হয়নি। কে বললো হয় না? আপনি আগে বললে আগেই করতাম। দেখুন, তামিলনাড়ুর নেতার কথা বলছিলেন, উনি হয়তো বলেছেন যে ওনার কোনো আলাদা পলিটিক্স হবে, কিন্তু ছোটোখাটো লক্ষ্য আদায় করার কথা ভেবে আমরা কাউকে অপমানিত করলে, বাজে কথা বলে লোকেদের তার মনে যদি আঘাত দিয়ে থাকি, এরকম সাফল্য পেয়ে কী লাভ? আর সাফল্য সত্যি পেতে হলে আরও ভালো কাজ করতে হবে। আমি তো বলি, যেভাবে লোকেদের সাহায্য করে এই সফলতা পেয়ে যেতে পারো, তা কাউকে নিচু দেখে কখনোই পারবে না। যদি মান সম্মান দাও, যদি তুমি তোমার রেখায় বিশ্বাস করে থাকো, নিজের মন বড় রাখো, আপনি কখনো কখনো ভুল হয়ে থাকে তাকে স্বীকার করে নিলেই হলো। আর আমি কি বলি রজতবাবু, কখনো কখনো খুব বিরাট মনের ব্যক্তি একমাত্র নিজের ভুলটা স্বীকার করতে পারে। আর রাজনীতিতে যদি কখনো কখনো ভুল করে থাকি, তো এতটা বড় মন হওয়া উচিত যে বলতে পারি হ্যাঁ আমি ভুল করেছি। আর আজকাল তো আমি দেখতে পাই কেউ মেনে নিতে চায় না সেটা, যে ভাই আমরা সর্বগুণ সম্পন্ন, কখনো ভুল করে উঠতেই পারি না, ভুল বলতেও পারি না, এরকম হয় না। এটা ভালো বলেছেন আপনি। স্যার, আবহাওয়া ভীষণ গরম হয়ে গেছে, তাই একটু হালকা প্রশ্ন করছি হ্যাঁ আপনাকে। হ্যাঁ, একদম। যে আজকাল আমরা জেনেছি যে আপনি সিঙ্গেল, তাই এই ব্যাপারে আপনি কি টিপ্পণী করতে চান? আচ্ছা, অনেক মেয়েরাই নিশ্চয়ই আপনাকে এই প্রশ্ন করে থাকে। না, আপনি ঠিকই শুনেছেন। আমরা আরও একটা ব্রেক নেব, আর ব্রেকের পর আপকি আদালতে সচিন পাইলটের ওপর অভিযোগ আর প্রশ্নোত্তর পর্ব চলবে। আপনি কখনো রাহুল গান্ধীর সাথে, প্রিয়াঙ্কা গান্ধীর সাথে এই ব্যাপারে কথা বলেছেন? এই কথাটা নিয়ে আপনি কতবার কচলাবেন আমাকে বলে দিন। 1.5-2 বছর হয়ে গেছে একই কথা বলে যাচ্ছি। এটা কচলানোর ব্যাপারই নয়, এই বিষয়টা এমনই যেটাতে আপনি কখনোই সোজাসুজি উত্তর দেননি। আপনাকে থেকে সোজা কি বলতে পারি? আপনি জিজ্ঞেস করছেন, আমি উত্তর দিয়ে যাচ্ছি। আপনার কথা মেনে নিচ্ছি, এর থেকে বেশি কচলাবো না। এত কচলানোর পরে বলছেন। ওয়েলকাম ব্যাক আপকি আদালতে। আজকে আমাদের অতিথি কংগ্রেস পার্টির মহাসচিব সচিন পাইলট। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে কংগ্রেস পার্টির নেতা সচিন পাইলটের ওপর অভিযোগ হলো যে ইনি রাজস্থানে কংগ্রেস পার্টির পরাজয়ের জন্য দায়ী। সচিন, বিধানসভা নির্বাচনে কংগ্রেস পার্টি পরাজিত হয়, আর আপনার পার্টির নেতা বলে যে যদি আপনি অশোক গেহলোতের সাথে ঝগড়াঝাটি না করতেন আর একসাথে নির্বাচন লড়তেন, তো হয়তো এভাবে হারতে হতো না। দেখুন, আমরা নির্বাচন হেরেছি, আর হেরেছি প্রায় 3টে রাজ্যেই, যার জন্য আমি খুব দুঃখিত। আর সত্যি দুঃখিত যে এই মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে আমরা পরাজিত হই। রজতবাবু, রাজস্থানে 2023 সালে আমাদের 200 সিট আছে বিধানসভাতে, তাও প্রায় 70টা সিটই জিতেছি এবার। আর আপনি যে অভিযোগ করেছেন যে আমার জন্যই যত ঝগড়াঝাটি, অভিযোগ করেছেন আপনি যে আমি যদি এই করতাম ওই করতাম, সম্পর্ক যদি ঠিক রাখতে পারতাম, 1 মিনিটের জন্য আমি আপনার কথা যদি মেনেও নিই, তাও 2023-এর পরিণামের চর্চা আপনি করেছেন। 2013-তে আমাদের 200-র মধ্যে 21 জন এমএলএ জিতে এসেছিল, তখন তো আমার কোনো যোগদান ছিল না। ওর চেয়েও আগে 50 জন জিতেছিল,
তো এটা বলা খুব সহজ। তাছাড়া আমি যদি জিতে যেতাম তখন কি বলতেন? তখন আপনি আমাকে বলতেন যে আপনার একসাথে তো এই যে লোক, আসলে এই নির্বাচনে আমরা সকলে একসাথে পরিশ্রম করি। আর 30 বছর এখানে, 5 বছর বিজেপি, 5 বছর কংগ্রেস। তাই আমরা বললাম যে এই বড় পার্টিকে ভেঙে ফেলার জন্য অনেক পরিশ্রম করতে হতে পারে। আমাদের কিছু ইস্যু ছিল, সেটা আমি অ্যাকসেপ্ট করছি, কিন্তু আমরা তারপর বসে কথা বলি। আর খড়গেজি, রাহুলজি, আমরা সবাই বসেছিলাম আর বললাম যে যা হয়ে গেছে হয়ে গেছে, এবার নির্বাচন একসাথে লড়া হবে। আমরা প্রচুর পরিশ্রম করি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা পাবলিককে কনভিন্স করতে পারিনি। তবে আমি তবু বলতে চাই যে আমাদের তাও ভোটের যে পার্সেন্টেজ, তা কিন্তু কম হয়নি। আমাদের প্রায় 40% ভোট আছে, আর বিজেপি থেকে 1.5% ভোট আমাদের কম এসেছে এবার। এমন না যে আমরা নির্বাচনে বাজেভাবে পরাজিত, আমাদের মনোবল নিচে। ঠিক আছে, হার জিত হয়ে থাকে, আমরা 70টা সিট জিতেছি 200-র মধ্যে। আর আপনাদের অবগতির জন্য বলে দিই, নির্বাচন হয়ে যাওয়ার পর সরকার বিজেপির হয়ে গেল। 3 সপ্তাহের মধ্যে একটা বাই ইলেকশন হয় ওখানে, উপনির্বাচন। সেই উপনির্বাচনে বিজেপির যে প্রার্থী ছিলেন তাকে বিজেপি তো মন্ত্রী বানিয়ে দিয়েছিল। আর যখন নির্বাচনের পরিণাম আসে তখন কংগ্রেস ওই সিটেই যেতে 12,000 ভোটে। তো জনগণ 3 সপ্তাহের মধ্যে জনগণ দেখায় যে আপনি এভাবে, সেই প্রার্থী তো এমএলএর পদেই ছিল না, তাকে মন্ত্রী বানিয়ে দিয়েছিল, তবু নির্বাচন হেরে যায়। আমরা সব ওখানে ক্যাম্পেন করে এসেছিলাম আর সব নেতাই গিয়েছিল। সচিন, এটা আজকের থেকে নয়, যবে অশোক গেহলোতের ছেলে বৈভব লোকসভা নির্বাচন হেরে যান আর উনি পাবলিকলি বলেন সচিনকে জিজ্ঞেস করা উচিত আমরা হারলাম কিভাবে। দেখুন, ওনার যে পুত্র, আমার সাথে ওনাকে ওয়ার্কিং কমিটিতে নিয়েছিলাম, কিন্তু আমরা কাজও করেছিলাম। দুর্ভাগ্যবশত সব সিটে হেরে গেছিলাম সেই সময়। আর আপনি যেটা বলছেন যে অভিযোগ এনেছেন, সেটা কিন্তু আপনার অভিযোগ নয়, সেটা ওনার অভিযোগ। আমি জবাব দিতে চাই না, কারণ শুধু আপনার অভিযোগের জবাব দেবো আজকে। তবে কি আর হারজিত হতেই থাকে। তবে আমার ধারণা যে ওই সময় উনি যা বলেছিলেন ওটা আমার একটু অদ্ভুত লেগেছিল, কেননা এটা ওনার সিট ছিল। আর লাগে না এখন উনি যা বলছেন, উনি বলছেন নাকি সচিন পাইলট পার্টিতে ফাটল ধরিয়ে অমিত শাহের কোলে গিয়ে বসে পড়েছে। এমনটা আসলে উনি কিন্তু বলেননি। এটা কিন্তু এরকম আমাদের বিরোধীরা বলে থাকে। আর কেননা আবহাওয়া এরকম ছিল যে অনেক লোক কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে যাচ্ছিল, আর ওনার কাছে এটাই সুযোগ ছিল যে কোনো একটা আরোপ লাগিয়ে দাও। আসলে তথ্য এটাই যে রজতবাবু গত 23-24 বছরের এই পার্টিতে আমার যে কাজ দিয়েছে, আমি সব কাজ করেছি। আর রাজস্থানে বিজেপির রাতের ঘুম নষ্ট করার মতো যত কাজ আমি করেছি। আর যখন অধ্যক্ষ ছিলাম আমি বললাম না, আমরা 21 জন বিধায়ক জিতে এসেছিলাম 200-র মধ্যে। 21 থেকে 100-তে আমরা একে পৌঁছালাম। আর 5 বছর পরে লোক বলতো যে কি বহুমত এসে গেল, মোদীজি প্রধানমন্ত্রী হয়ে গেলেন, বসুন্ধরাজি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, আর 100 বছরেও কংগ্রেস পার্টি ঘুরে দাঁড়াতে পারবে না। এই 5 বছর রজতবাবু আমি বিজেপি সরকারের বিরুদ্ধে ধর্ণা দিই, প্রদর্শন করি, জেলে গেলাম, লাঠি খাই, রক্ত গঙ্গা বয়, ঘাম ঝরাই, ধর্ণা দিয়ে ঘেরাও করে এই পার্টিকে জীবন্ত করি। আমরা সকলে মিলে একে সরকার তৈরির উপযুক্ত বানাই। আর সব সময় পার্টি সরকার বানিয়ে থাকে, সরকার তো পার্টিকে বানায় না। তাই অভিযোগ অনেকে লাগাতে পারে। আজকেও আপনি অনেক অভিযোগ লাগালেন, কিন্তু জনতাই ঠিক করবেন অভিযোগ ঠিক না ভুল। যদি পার্টির এক লিডার লাগায়, রাজ্যের এক মুখ্যমন্ত্রী লাগায়, ওরা যখন এটা বলেন যে সচিন পাইলট অমিত শাহ আর গজেন্দ্র শেখাওয়াতের সাথে মিলে এমএলএদের নিয়ে কোনো রিসর্টে রেখে দেয়, আমি বললাম না এই সমস্ত অভিযোগ আজকের থেকে নয়, বহু লম্বা সময় থেকে চলছে। আসল সত্যিটা হলো, কিন্তু আপনি নিয়ে তো গেছিলেন 18 জন এমএলএ। না, আমি নিয়ে যাইনি। আমরা সবাই বিষয়টা নিয়ে দিল্লি গিয়েছিলাম, নেতৃত্ব পরিবর্তন করতে চেয়েছিলাম। আর আমাদের কথাকে পার্টিও শোনে, আর পার্টি কমিটি বানায়, কথাগুলো বিবেচনা হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। তারপর যাদের সম্বন্ধে কথা বলছেন সেই লোকগুলোকে মন্ত্রী বানায় সরকার, ওদের দিয়ে কাজ করেছি আমরা। আর আপনি বলেন না? আমি হতে চাইনি। আমি বললাম না, পদের প্রতি এতটা মোহ আর প্রেম যদি হতো তাহলে অনেক আগে নিয়ে দিতাম। কিছু ইস্যুকে নিয়ে আমরা স্ট্যান্ড করতে চেয়েছিলাম, আর ইস্যুগুলো যখন সরব হই আমাদের সরকারতে, আমরা এমন কিছু ইস্যুতে ফেসেছিলাম যে আরও গভীরে গিয়ে দেখতে হয়েছে। যুব সমাজের ইস্যু আছে, পেপার লিকের ইস্যু আছে, চাকরির ইস্যু আছে। আর আমাদের সরকার যদি আবার কর্মকর্তাদের সাথে আর একটু মনে হয় উৎসাহ দিত, আর একটু মর্যাদা দিত, ওনাদের একটু মান সম্মানের সাথে রাখতো, তাহলে হতে পারে আরও ভালো পরিণাম হতো। দেখুন সচিন, আপনি কিভাবে ভুলে গেলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলোত বলেছিলেন উনি কাজের লোক নন, নিষ্কর্মা। সচিন পাইলট কোনো কাজই করতে পারে না। ওনার যা বলার আপনি বলেছেন, কিন্তু এই ব্যাপারে আপনি খেয়াল করেন যে আমি কিন্তু কিছু বলিনি। আমি নিজের মুখে আজ অবধি কারোর ব্যাপারে
এরকম শব্দের প্রয়োগ কখনোই করি না, আমি এটা উচিত মনে করি না। কিন্তু আর কোনো লোক কি বললো না বললো সেটা আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন। কিন্তু এই বক্তব্য পূরণ হয়ে গেছে এখন, আর যে কথা মিটে গেছে, সময় হয়ে গেছে, তাকে ছেড়ে দেওয়াই ভালো আর এগিয়ে যাওয়া উচিত। পুরনো কথাগুলো কিভাবে ছাড়া যায়? উনি তো বলেন যে বসুন্ধরা রাজই আমাদের সরকার বাঁচিয়েছিল, আর আপনি তো এটা বলতেন যে এনাদের লিডার সোনিয়াজি নয়, বসুন্ধরা। চর্চা সেই সময় হতো, তাই এরকম কিছু বাক্য সামনে আসে যে এই কথাটা আমি বলেছিলাম। আর আমি ছাড়া উনি অনেক কিছু বলেছিলেন, আমি অনেক কিছু বলেছিলাম, কিন্তু তবু বসে আমরা যখন কথা বলে বুঝলাম যে সামনে নির্বাচন আছে, তো এই বিতর্কে অবসান ঘটে। কেননা আমি একটা ইস্যু উঠেছিলাম, রজতবাবু, আমি যাত্রা করি, আমি পায়ে হেঁটে যাই, জনগণের কাছে গেছিলাম। আমি চাইছিলাম ঠিক সময় আমরা জনগণের মনকে ছুঁই। দেখুন, আমরা যদি যুবকদের, নবযুবকদের মন থেকে তাদের আত্মবিশ্বাসকে একদম শেষ করে দিই, তাদের ভেতর যে বিশ্বাস আছে আমাদের সিস্টেমের প্রতি সেটাকে একদম তছনছ করে দিই, তাহলে কিসের রাজনীতি করছি আমরা? আমার মধ্যে কিছু সংশোধন করে তোলার প্রয়োজন ছিল, সেই জন্য ইস্যুগুলোকে উঠিয়েছিলাম। আর যখন বসি চর্চা করি যে ইলেকশন মাথার উপরে আছে, আমরা সবাই বললাম ইস্যু থেকে এবার অবসর নিয়ে নির্বাচনে লড়তে হবে, আর নির্বাচনে বিজয়ী হলে তবেই সেবা করতে পারবো। আর সেই জন্য আমি নির্বাচন দৌড়ি। আর আমি আপনাকে বলেছিলাম যে আমরা 270 MLA জিতে এসেছি, আগেরবার 21 পেয়েছিলাম। আমরা সকালে পরিশ্রম করি, তবেই পরিণামটা পেলাম। 70 জন এমএলএতে একজন সচিন পাইলটও বিজয়ী হয়েছিলেন, যার সম্বন্ধে মুখ্যমন্ত্রী বলেছেন যে উনি দেশদ্রোহী, আর আপনার ওপর কেসও করা হয়েছিল। আমার মনে হয় একটা আলাদা আপনাকে আদালত বানাতে হবে, ওনাকে ডেকে ওনাকে প্রশ্ন করতে হবে যে উনি ঠিক কী বলেছেন কি। কিন্তু এই রাজবিদ্রোহের মোকদ্দমা, এইসব কার্যকারিতা, এইসবগুলি যে ঘটনাগুলি ঘটে, সেগুলো কোনো কারণ তো হবে, এমনিতে তো কেউ করে না, তাই না? কোনো কিছু তো একটা হতেই হবে। এই সমস্ত ঘটনার সামনে আসতে তারপরেই আমরা সবাই, আমাদের সাথীরা দিল্লিতে পৌঁছাই। আর আমরা আমাদের কথা, আর লম্বা চর্চা হয়েছিল। উনি আজ পৃথিবীতে নেই, স্বর্গীয় অমল প্যাটেলজি। ওনাদের সাথে আলোচনা করে আমরা এই সমস্যার সমাধান বার করার চেষ্টা করি। আর তারপর বাকিটা তো জানেন আপনি। এটাও সত্যি যে আপনার নিজের পার্টির মুখ্যমন্ত্রী আপনাকে সার্ভিলেন্সে রেখে দিয়েছিল, আপনার মুভমেন্ট ট্র্যাক করা হয়, আপনার ফোন ট্যাপ করা হয়। এটা আমি সংবাদপত্রে পড়েছি, কিন্তু এটা কোনো প্রমাণ আমার কাছে নেই। কাগজে কি পড়বেন? ওএসডি লোকেশ শর্মা উনি বলেছেন, রেকর্ডে আছে। প্রশ্নটা আপনার কি, আপনি বলে তো দিলেন। তো আপনার জানা ছিল যে আপনার ফোন ট্যাপ হচ্ছে, সার্ভিলেন্স হচ্ছে? না, এটা আমার জানা ছিল না। যেমন আপনি বলছেন, আমি খবরের কাগজে পড়েছি, তাই আশ্চর্য হয়ে গেছিলাম আমি যখন সংবাদ এটা পড়ি। তো কখনো আপনি গিয়ে আপনার পার্টির লিডারশিপকে, সোনিয়াজিকে, রাহুলজিকে, প্রিয়াঙ্কাজিকে এটা বলেননি যে দেখুন আমার সাথে কি হচ্ছে? বললাম না, আমার জানাই ছিল না। আমি যখন পরে স্টেটমেন্ট আসলো খবরের কাগজে, তখন আমি জানতে পারি। আর উনি যখন পাবলিকলি বলছিলেন যে আপনি সরকার ভাঙার চেষ্টা করছেন, আমি বললাম না, এসব কাল্পনিক কথা এক নয় 100 লোক বলে, আর রোজ বলে থাকে, আর সব কথার উত্তর আমার কাছে নেই। মুখ্যমন্ত্রী বলাটাও কি ম্যাটার করে না? আমি বললাম না, এই ধরনের কথা নতুনত্ব আর কিছু নেই, 5 বছর ধরে লাগাতার শুনছি। কিন্তু আসল সত্যিটা হলো, আমরা চেয়েছিলাম যে এরকম যে বারবার সরকার বানাতে গিয়েও কেন হচ্ছে না, কোনো কারণ তো থাকবে। এই কারণকে যদি বিশ্লেষণ করি, ব্যুরোক্র্যাটকে আমরা অতি বিশ্বাস না করলে, আমাদের কর্মকর্তাদের করলে, আমাদের ওয়ার্কার্সদের করলে, ওদেরকে গুরুত্ব দিলে, ওদেরকে সামলে রাখলে পরে তো পরিণাম বেশি ভালো আসতে পারতো। আমাদের ঝগড়া এই ব্যাপারটা নিয়ে ছিল যে যে কাজ করবার পদ্ধতি ছিল তা আলাদা আলাদা থাকতেই পারে, তার মধ্যে জেনারেশনের গ্যাপও থাকতে পারে। তবে কি আমাদের অবজেক্টিভ হচ্ছে আমরা আমাদের পার্টিকে আবার সরকারে কিভাবে নিয়ে আসবো। যে আপনি কি বিজেপি নেতাদের সাথে মিলে অশোক গেহলোতের সরকার ভাঙার চেষ্টা করেন না করেননি? কখনোই নয়। আমি আপনাকে বলছি যে এই সরকার বানাতে গিয়ে আমি 5 বছর জুতো ঘুষেছিলাম। সেই সরকারকে কেন ভাঙবো? আমি তো চেয়েছিলাম যে আরো ভালোভাবে ওটাকে আরো মজবুত করে সরকার রিপিট করাবো। আমি এই জন্য করতেন যে আপনি মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন, আর অশোক গেহলোতের জন্য হতে পারলেন না। আমি অলরেডি ডেপুটি চিফ মিনিস্টার ছিলাম, আমি প্রদেশের উপমুখ্যমন্ত্রী ছিলাম, প্রদেশ অধ্যক্ষ ছিলাম। হ্যাঁ, ডেপুটি চিফ মিনিস্টার, যাকে উনি নিষ্কর্মা বলতেন। আমি বললাম, রজতবাবু, আমি কি বলে থাকি তার ব্যাপারে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, কিন্তু অন্যরা যারা বলছে সেটার উত্তর আমি কি করে দিই? না, আপনিও বহু রকম কথা বলেছিলেন। আপনিও কখনো কখনো বলেছিলেন যে আমি বসুন্ধরা রাজের বিরুদ্ধে এনকোয়ারি করাতে চাইছি, মুখ্যমন্ত্রী তাতে বাধা দিচ্ছে। আমি তো না সরকারের মধ্যে যে ভ্রষ্টাচার হয়েছিল তা তদন্ত করার দাবি জানিয়েছিলাম, আর ম্যানিফেস্টোতে লেখা ছিল, আমি তো প্রত্যেকটা মঞ্চ থেকে বলেছিলাম তদন্ত হওয়া উচিত, কিন্তু যে গতিতে আর তীব্রতার সাথে তদন্ত হওয়া উচিত ছিল তা হতে পারছিল না সেই সময়। আপনি প্রশ্ন ফাঁসের তদন্তের জন্য আন্দোলন করেছিলেন। আমি বললাম না যে
যুব সমাজের জন্য কিছুই করলাম না, আর আমার মনে হচ্ছে কিছু ভুল হচ্ছে, আর সেই কথাটা যদি নাই বলি আমার বিবেক অনুমতি দিত না, সেজন্য বলতে বাধ্য হই। আপনার কথা কেউ শোনেনি? তদন্ত হয়েছিল ওর উপর, তারপর হঠাৎ নির্বাচন এসে যায়, তো তদন্তর কাজ সম্পূর্ণ হয়নি। আচ্ছা, জনতা কিছু প্রশ্ন করবে। আমার প্রশ্ন এটাই স্যার যে আপনি প্রশ্নপত্র লিকের ব্যাপারে অনেক বেশি সরবতার সাথে বিষয়টা তুলেছিলেন, তো এতে কিছুই তো হলো না, উল্টে রাজ্যের যুবকরা তো আরও ভড়কে গেল। তো এই ব্যাপারে আপনি কি বলতে চান? না, তদন্ত চলেছিল। একটা তদন্ত কমিশনও তৈরি করেছিল, তার উপর বিশেষ তদন্তকারীর দল এর উপর তদন্ত চালিয়েছিল, আর কিছু লোক ধরাও পড়ে। আমার মতামত ছিল যে ছোটোখাটো দালালরা ওদের ধরার জায়গায় যদি সেই লোকদের ধরা যায় যে হতে পারে পুরো ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড ছিল, তা সে অফিসারই হোক বা প্রভাবশালী ব্যক্তি হোক, ওনাদের অবধি তদন্ত পৌঁছানো ছিল, এটাই আমার দাবি ছিল। আর যে নতুন সরকার এসেছে, আপনি কি ওখানেও দাবি জানাবেন? আপনি তো বিরোধী দলে আছেন, যে পেপার লিক হওয়ার তদন্ত হওয়া দরকার, যারা এতে জড়িত। আমি যা চাই তা হলো এটার অন্তিমে পৌঁছতে হবে, আর লোকেদের মধ্যে বিশ্বাস তৈরি করতে হবে যে আমাদের এক্সামের পেপার লিক হবে না। আর এখানে যে একটা ধারণা তৈরি হয় যুব সমাজের মধ্যে, তাদেরকে ন্যায় দেওয়া হচ্ছে না, এটা খুব ফ্রাস্ট্রেটিং। এই ধারণার অবসান হওয়া দরকার। তবে কি নতুন সরকার এসেছে, সে যেন তদন্ত করে, ভালোভাবে করে, কিন্তু প্রতিশোধের ভাবনা থেকে নয় যে শুধু। দেখুন, আপনার কথা শুনে আমার যা মনে হচ্ছে যে এখানে অশোক গেহলোত কিছু লোকেদের বাঁচাবার জন্য চেষ্টা করছিলেন, আর আপনি ওনাদের ব্যাপারে বারবার বলছিলেন। না, আমার কিন্তু ব্যক্তিগত সেরকম কোনো ঝগড়া কারোর সাথে নেই। আর তদন্ত আমি বললাম যে হয়েছিল, কিছু লোকরা ধরাও পড়েছিল, কিন্তু আমি বলতে চাইছিলাম যে এইসব রাঘব বল তাদেরকে প্রথমে ধরতে হবে। আমরা এই নিয়ে অনেক আলোচনা করেছি। আপনার ওপর অভিযোগ ছিল যে আপনি বিদ্রোহ করেছিলেন। তবে যখন আপনার ব্যাপারটা সেট হয়ে যায়, পার্টি হাইকমান্ড অশোক গেহলোতকে দিল্লি আনতে চাইছিলেন, রাষ্ট্রীয় অধ্যক্ষ বানাতে চাইছিলেন। খার্গেজিও যান, মাখনজিও যান, কিন্তু এমএলএদের ওনার সাথে দেখা করতে দেওয়া হয় না। সেই সময় আপনি কি করছিলেন? সেই সময় মিটিং ডেকেছিলাম এমএলএদের, তবে কি বিধায়করা পৌঁছায়নি। আর ব্যাপারটা খুব, অশোক গেহলোতজি ব্যাপারে ক্ষমা প্রার্থী হন সোনিয়া গান্ধীর কাছে যে ওই বৈঠক হতে পারেনি। আর এরকম প্রথমবার হয়েছে যে কংগ্রেস বিধায়কদের বৈঠকই হয়নি। তো এই ব্যাপারটা উনি আফসোস প্রকাশ করেছেন, ক্ষমা চান, জনসমক্ষে ক্ষমা চান। তো উনিও বুঝেছিলেন কংগ্রেস মিসেস গান্ধীকে, তারপর কি হয় জানি না, কিন্তু এটা দুর্ভাগ্যপূর্ণ যে আমাদের এমএলএদের মিটিংই হতে পারেনি সেই সময়। যে এমএলএরা আপনার সাপোর্টে ছিল ওরাও সেদিন পৌঁছায়নি। এটাতে দেখুন, এখানে তোমার আমার ছিল না, এটা তো কংগ্রেস পার্টির মিটিং ছিল, আর সবার একসাথে মিটিং আসার কথা। তো কিছু লোক, কিছু বিধায়ক, কিছু মন্ত্রী মিটিংয়ে আসতে পারেনি বলে সেই জন্য মিটিং আমাদের হতেই পারেনি, আর অন্যরা বিনা মিটিংয়ে ফেরত চলে আসে। পরে মুখ্যমন্ত্রীকেও ডাকা দিল্লিতে, উনি নিশ্চয়ই সোনিয়াজি আর খার্গেজিকে বলেছিলেন ওই সময়, কারণ ওই সময় সোনিয়া গান্ধী প্রেসিডেন্ট ছিলেন কংগ্রেস পার্টির। তো খুবই দুর্ভাগ্যপূর্ণ বিষয় যে মিটিং হতে পারেনি। মিটিং হলে কি সিদ্ধান্ত পরের কথা, কিন্তু মিটিংটাই হতে পারল না, সেটা খুব খারাপ ছিল। আমি অশোক গেহলোতের একটা ইন্টারভিউ দেখেছি, আর উনি বলেছিলেন যে ওই মিটিংয়ের আগে থেকেই আলোচনা শুরু হয়ে গেছিল যে এমএলএরা সচিন পাইলটকে মুখ্যমন্ত্রী বানাতে চাইছে, কংগ্রেস হাইকমান্ডও সচিন পাইলটকেই মুখ্যমন্ত্রী বানাতে চাইছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যে ব্যক্তির জন্য আমাদের এমএলএরা বেশ কয়েকদিন রিসর্টে বন্দী ছিলেন, ওকে কি করে মুখ্যমন্ত্রী করা যায়? আরে সে তো অনেক পুরনো কথা হয়ে গেছে। তবে যদি মিটিং হতো তবে জানা যেত কি হতো আর কি হতো না, যেহেতু মিটিংটাই হয়নি। মিটিংটা হলে এমন কি হয়েছে? সে তো বিধায়কদের যাই সিদ্ধান্ত আসতো, সামনে আসতো, কিন্তু যখন মিটিংই হয়নি, মিটিংটা না হওয়াটা এটা আমি খারাপ মনে করি, কারণ আমি ওই সময় ওখানে ছিলাম। কিন্তু এটা আশ্চর্যের কথা নয় যে মুখ্যমন্ত্রী যে এমএলএদের মিটিং হতে দেননি, যদিও পরে উনি ক্ষমা চেয়ে নেন, তবু ওনাকে মুখ্যমন্ত্রীর গদিতে বসে থাকতে দেওয়া হয়। এই সিদ্ধান্ত পার্টি, তাই না? পার্টি হয়তো ভেবেছিল যে সিদ্ধান্ত রেখেছি সেটাকে কন্টিনিউ করা হোক, কোনো চেঞ্জ নিয়ে আসা দরকার নেই। তো আমরা সবাই সিদ্ধান্ত মানি, যা পার্টি ঠিক করবে সেটাই। আপনি কখনো রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীকে এই ব্যাপারে কিছু বলেছেন? আপনি এটাকে কতটা কষলাবেন বলে দিন আমাকে। 1.5-2 বছর হয়ে গেছে, এখন আপনি কষলেই যাচ্ছেন ব্যাপারটা। সব কিছু বলেছি আপনাকে, শুরু থেকে স্পষ্ট লাইনে বলেছি যে ওটা বিধায়কদের মিটিং হয়নি, এটা খুব দুর্ভাগ্যপূর্ণ, খুব খারাপ ছিল, এটার জন্য মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়ে নেন, ব্যাস শেষ হয়ে যায়, আর আমরা এটাকে ভুলে যাই, নির্বাচন এসে যায়। এটা কচলানোর ব্যাপার নয়। আসলে এই ব্যাপারে আপনি কখনোই কিন্তু সোজাসুজি উত্তর দেননি। আপনাকে থেকে সোজা কি উত্তর দিতে পারি? আপনি প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি। আপনার কথা আমি মেনে নিচ্ছি, এর থেকে বেশি আর কচলাবো না। এত কচলামোর পর বলছেন। আর একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর আপকে আদালতে সচিন পাইলটের ওপর অভিযোগ আর প্রশ্নোত্তরের আরেক পর্ব।
ঠিক আছে? ওয়েলকাম ব্যাক আপকে আদালতে। আজ মোকদ্দমা চালাচ্ছি কংগ্রেস পার্টির মহাসচিব সচিন পাইলটের ওপর। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে কংগ্রেস নেতা সচিন পাইলটের ওপর অভিযোগ হলো যে ইনি দরকারের সময় নিজের বন্ধুদের পাশে থাকেননি। সচিন, একটা ছবি আমি আপনাকে দেখাতে চাই। এই ছবিটাতে আপনি আছেন। কংগ্রেস পার্টিতে একটা সময় আপনার যত বন্ধু ছিল সবাই আছে। এই বন্ধুরা বলেন যে সচিন তো ধোঁকাবাজ, আমরা সবাই বিজেপিতে চলে গেছি, এখনো কংগ্রেসে আছে। আরপি সিং, মিলিন্দ দেওরা, জ্যোতিরাজ সিন্ধিয়া, কোথায় গেল সেই দিনগুলো? বিশ্বাস তো দলের প্রতি, তাই না? সেটা আমি পূরণ করেছি। আর তাছাড়া প্রত্যেক ব্যক্তি, তা সে কারোর বন্ধু হোক, কারোর ভাই হোক, প্রত্যেকটা মানুষের সে অধিকার আছে যে কোন বিচারধারাকে মেনে সে কাজ করতে চাইছে, কোন দলকে যোগদান করতে চাইছে। আর এরকম হাজারটা উদাহরণ আছে। কোনো লোক পার্টি ছেড়ে যায়, কেউ যোগদান করে, এটা ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার। আর সময় বলে দেবে যে কার সিদ্ধান্ত ঠিক ছিল আর কার ভুল ছিল। কারণ যে অন্তিমে যে বিচার করবে সে একমাত্র জনতাই বিচার করবে যে আপনার সিদ্ধান্ত ঠিক ছিল না ভুল ছিল, প্রথমত। দ্বিতীয়ত, আমি আপনার সাথে সহমত রাখি না রজতবাবু। আপনি 3-4-5 জন লোকের নাম দেখিয়ে বললেন যে এরা সব এক এক করে কংগ্রেস পার্টি ছেড়ে প্রশ্নটা আমাকে করেছেন। আর যখন কপিল সিব্বল বাবু, গুলাম নবী আজাদজি, ক্যাপ্টেন অমরিন্দর সিং জি পার্টি ছেড়ে গিয়েছিলেন, তখন আপনি বয়স্ক নেতাদের কাছে জানতে চান যে তারা কবে ছেড়ে যাচ্ছেন। গুলাম নবী আজাদকেও আপকি আদালতে ডেকেছিলাম, ঠিক এই জায়গাতেই উনি বসেছিলেন। আর আমি ওকে প্রশ্ন করেছিলাম, আর উনি বলেছিলেন যে আমি এই জন্য পার্টি ছেড়েছি কেননা আমাকে বলা হতো 24 ঘন্টা মোদিকে গালি দাও। দেখুন, যে ব্যক্তি পার্টি ছেড়ে গেছে সে নিজের কথাকে জাস্টিফাইড করার জন্য কিছু না কিছু তো বলবে। প্রথম কথা, একই কথা মিলিন্দ দেওরাও বলেছিলেন যে আমাদের বাধ্য করা হয় যে প্রত্যেকটা ব্যাপারে মোদিকে গালি দাও। আর উনি এটাও বলেছিলেন যে মোদিজি যদি বলেন কংগ্রেস খুব ভালো দল, তাও ওনাকে গালি দাও। না, আমি বললাম না, যে ব্যক্তি যে সিদ্ধান্ত নেয় সেটাকে জাস্টিফাই করার জন্য নিজের বক্তব্য রাখে। কিন্তু আমি ব্যাপারে সহমত রাখি না যে আমাদের এরকম বলতে বলা হয়। কিন্তু বিপক্ষ থেকে এরকম গঠনমূলক সমালোচনার প্রয়োজন আছে। সঠিক বিষয়ে সিদ্ধান্তে কোনো ইস্যুর উপর পাবলিকের সাথে আমাদের মতামত রাখা উচিত, কারণ এটা একটা উজ্জ্বল গণতন্ত্রের লক্ষণ। আমরা যদি সব কথাতেই হ্যাঁ হ্যাঁ বলতে থাকি তাহলে কিসের বিপক্ষ? আমরা যদি সব কথাতেই হ্যাঁ বলে মেনে নাকি, নিজেদের মতামত না রাখি, নিজের কথাকে না রাখি। আর একটা দেশে সবসময় দুটো মত থাকাও দরকার। সংবাদ হোক, ডিবেট হোক, নির্ণয় বেরিয়ে আসবেই, তবে তো আরো ভালো পরিণাম মিলবে। আর সব লোক যদি একই কথা বলে হ্যাঁ করতে থাকে তাহলে কিসের বিপক্ষ, কিসের ডেমোক্রেসি? দেখুন, বক্তব্য রাখা খারাপ বিষয় নয়, কিন্তু এই কথা সত্যি যে কংগ্রেসের পার্টি থেকে অনেকে চলে গেছে আর নতুন লোক পার্টিতে যোগদানও করেছে। আর আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা সময় সুবিধা অনুযায়ী সিদ্ধান্ত নেবার অধিকার তাদের আছে। কিন্তু যদি আমার কথা বলেন রজতবাবু, 23-24 বছর ধরে আমাকে পার্টি যেখানে যখন বলেছে সেখানে আমি মজবুতের সাথে লড়েছি, প্রচুর কাজ করেছি, মন দিয়ে কাজ করেছি। রাজ্যে কেন্দ্রে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে আমি এখনও পরিশ্রম করতে, কাজ করতে কখনো সংকোচ করিনি। আর যখন আমাকে কোনো দায়িত্ব দেওয়া হয় তখন আমি সেটা পুরো করেই ছাড়ি, আর সর্বশক্তি দিয়ে করি। আমি কোনোদিন পেছনে ফিরে তাকাইনি, কেননা আমি মনে করি কর্মই হলো সব। আপনি কর্ম করলে। আর তাছাড়াও রজতবাবু, আপনি বলেন এই পদ পেলেন না, ওই পদ। দেখুন, কোনো পরিশ্রমই খারাপ হয় না, কোনো মেহনত নষ্ট হয় না। আপনি মেহনত করবেন আর পাবলিক সব কিছু দেখতে থাকে। সেজন্য আমরা যে দিশার উদ্দেশ্যে বেরিয়েছি সেখানে আমাদের সংঘর্ষ করতে হবে, কারণ নির্বাচন আসছে। আমরা বিপক্ষে 10 বছর ধরে আছি, কিন্তু এটা নয় আমরা একটা বা দুটো নির্বাচনে হেরে গেলে তাতে আমাদের ভাগ্য নির্ধারিত হতে থাকবে, সময় বদলে যেতে থাকে। দেখুন সচিন, আমি মানছি যে আপনি যেটুকু দায়িত্ব পেয়েছেন, আপনাকে পার্লামেন্টের মেম্বার বানানো হয়, আপনাকে কেন্দ্র সরকারের মন্ত্রী বানানো হয়, বা রাজস্থানের ডেপুটি চিফ মিনিস্টার বানানো হয়। এছাড়া 7 বছর স্টেট প্রেসিডেন্ট থেকেছেন। আপনি সব জায়গায় পরিশ্রম করেছেন, ভালো কাজ করেছেন, পার্টির জন্য অনেক কিছু করেছেন। এই জন্যেই লোকে জানতে চায় যে যারা আপনার সাথে ছিল ওরা এক এক করে ছেড়ে চলে গেল কেন? তা সে মিলিন্দ দেওরা হোক, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া হোক, বা জিতেন প্রসাদ হোক, আরপিএন সিং হোক, এরা সব যুব নেতা ছিলেন। এদেরকেও পার্টি দায়িত্ব দিয়েছে, কোনো তো কারণ থাকবে। দেখুন, কোনো না কোনো অসন্তোষ তো হবেই, কিছু কিছু অসম্মতি থাকবে, অসুবিধা থাকবে। আবার হতে পারে যে ওদের মনে হচ্ছে যে আমার রাজনৈতিক ক্যারিয়ার এইদিকে নেই, ওদিকে আছে।
এটা ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু শুধু 5 জনের মধ্যে সীমাবদ্ধ কেন করব? প্রচুর লোক কংগ্রেস পার্টিতে যোগদানও করছে, আলাদা আলাদা দল থেকে, আলাদা আলাদা জায়গা থেকে কংগ্রেস পার্টিতে যোগদান করছে। এটা নির্বাচন আগে হবে, এটা নিয়ে আমি খুব বেশি মাথা ঘামাই না। দেখুন, যখন নির্বাচন হয়, যেমন পাঞ্জাবের ভোট ছিল, অমরিন্দর সিং মুখ্যমন্ত্রী ছিলেন, মাঝ রাস্তায় ওনাকে ঘোড়া থেকে নামিয়ে দেওয়া হয়, আর যে সিদ্ধুজি পাশে এসে দাঁড়ায় সেও আজকাল বিদ্রোহ করছে। ও তো কিন্তু এরকমই হয়। রাজনীতিতে কখনোই কোনো গ্যারান্টি নেই যে ভবিষ্যতে কী হবে। বর্তমান যুগে যা ঠিক করা উচিত, আর প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা। আপনি কোনো একজন ব্যক্তিকে দেখে বাকিদের মাপতে পারেন না। প্রত্যেক মানুষেরই স্বভাব আলাদা, প্রত্যেকের কাজ করার পদ্ধতি আলাদা। তো যেটা যা সিদ্ধান্ত নেওয়ার নিক, আমি আমার সিদ্ধান্ত নেব আর আমি সেটার উপর কাজ করছি। আপনার কি মনে হয় না যে রণনীতি নিয়েও কিছু ভুল ভ্রান্তি হয়েছে? যেমন মধ্যপ্রদেশের নির্বাচনের জন্য কমলনাথজিকে সবাই ব্লেম করছে। উনি সমস্ত ক্যাম্পেইন চালান, নিজের হিসেবে ক্যাম্পেইন করেন, কাউকে নাক গলাতে দেননি, এই জন্যেই এই হার। দেখুন, হারে তো অনেক কারণ আছে, এই বিষয়ে আমরা আলোচনাও করেছি, কিন্তু আমি মনে করি না কোনো একজন ব্যক্তি নির্বাচন যেটা হারাতে পারেন। একটা বড় দল যেখানে এত নেতা আছে, একত্রিত নেতৃত্ব যখন একসাথে লড়ে, যদি জেতে তো সবাই জিতবে, হারে তো সবাই হারবে। আর জয়বীর শেরগিল, উনিও পার্টি ছেড়ে দিয়েছেন। উনি বলেছেন যে আমাদের সমস্যা, কংগ্রেসে যখন ছিলাম আমাদের সেনাবাহিনীর সেনাপতি ছিল রাহুল গান্ধী, এমন এক সেনাপতি যে নিজের দলেই গুলি চালিয়ে দেয়। বাজে কথা। দেখুন, আসলে রাহুল গান্ধীকে যে যাই বলুক, আমি জানি গত 20 বছর ধরে একসাথে আছি, উনি সর্বদাই যুব সমাজকে সুযোগ দিয়েছেন। আর যেই লোকদের আপনি আলোচনা করছেন তারা তো সব পরিচিত লোক। এরকম বহু যুবক আছে এই দেশে, কেউ পৌরতে আছে, কেউ পার্ষদায়, কেউ গ্রাম পঞ্চায়েত, কেউ বা বিধায়ক, যাদের কথা আপনি চেনেন না। এদের এগিয়ে আসার সুযোগ দিয়েছেন, যুব কংগ্রেসে নির্বাচন করিয়েছেন। আজকে পৃষ্ঠভূমি যাদের রাজনৈতিক ছিলই না, সেই সব লোকেরা এগিয়ে আসার সুযোগ পেয়েছে। কেন কি আপনার বিপক্ষে আছি, আমাদের ভোট জিততে পারিনি, তাই খুব সহজ আরোপ লাগানো। কিন্তু একটা সময় ছিল যখন কংগ্রেসের সরকার ছিল, তখন যা করতো সবকিছু ভালো ছিল। তো এরকম সময়ের সাথে সাথে মানুষের বদলানো উচিত নয়। অবস্থার পরিবর্তন হয়, কিন্তু আমাদের নিজের আদর্শ দৃঢ় থাকা উচিত। মনে কিছু থাকলে সামনাসামনি বলে দেওয়া উচিত। আরে ভাই, বলো যে এখানে আমার ভালো লাগছে না, ওখানে আমার বেটার অফার আছে, সত্যি সত্যি বলে দিলেই হয়। কিন্তু নিজের নেতাকে গালাগালি দিয়ে যাওয়া, এটা ঠিক নয়। 2013-তে যেমনটা আপনি বললেন যে আমাদের 21 জন এমএলএ জেতে, আর 2018-তে পার্টিকে আপনিই দাঁড় করান। আর যদি বিগত 8 বছরে দেখা যায় যে কোন রাজ্য সরকারকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছে, তবে সেটা রাজস্থান সরকারকে নিয়েই হয়েছে। আমরা আপনাকে বহুবার দেখেছি ধর্নাতে, আন্দোলনে, আর আজকে আপনি এই ওয়ার্ল্ড ফেমাস শো আপকি আদালতে এসেছেন। তো আপনি বলুন স্যার, আপনাকে সিএম না বানানোটা আপনার প্রতি ন্যায় হয়েছে না অন্যায়? কারণ সেই সময় তো সব জায়গাতে আপনাকেই দেখা যেত যে সচিন পাইলট সব জায়গাতে আন্দোলন করছেন। দেখুন, আমি এই কথাটা আমি আগেও বলেছি, আবার বলছি, যে মাথায় যা লেখা আছে তাকে কেউ আটকাতে পারবে না, আর যা লেখা নেই সেটা কেউ দিতে পারবে না। আর দ্বিতীয় কথা, আসল ন্যায় আর অন্যায় যিনি করবেন তিনি উপরে বসে আছেন, উনি করতে পারেন। তো আমাদের তো প্রাণ খুলে পরিশ্রম করা দরকার, আর লোকেদের ভালোবাসা পাওয়া যায়, সমর্থন পাওয়া যায়। এর থেকে বড় পুঁজি এই পৃথিবীর আর কিছু নেই। বাকি পদ পাই না পাই পরের কথা, যা হবে ভালোই হবে। কিন্তু জীবনের প্রতিদিন সন্তোষজনক হওয়া উচিত, মানুষের অভিশাপ যেন না লাগে, আর মন আর মাথা যেন শান্ত করে কাজ করা উচিত। আপনি এটুকু করে নিন, তাহলে জীবন সফল। বাকি পদ তো, আর আপনি বলছেন পদ, এরকম কত লোক আছেন বড় বড় পদে বসে আছেন, কেউ কাউকে জানে না, নামও মনে রাখে না। অন্তত প্রভুর কৃপায় আমি সব জায়গায় যাই যেখানে ভগবানের আশীর্বাদ পাই, স্নেহ পাই, ভালোবাসা পাই, আর এটা একটা আলাদা শক্তি প্রদান করে রাজনৈতিক কর্মকর্তাদের কাজ করার জন্য। আপনি করলেন, ফল অন্য কেউ পেল? এরকম নয়, সকলে মিলে পরিশ্রম করেছে। আর এরকম হতে পারে যে এর থেকেও বড় ফল কোথাও বসে আছে আমাদের জন্য। ঠিক আছে, আপনি স্যার, আপনার ইন্টারনেটে একটা ভিডিও আছে যেটাতে আপনি 51 মিটার লম্বা পাগড়ি মাত্র 2 মিনিটেই বেঁধে নিয়েছেন। তাহলে আমি চাই যে আপনি এটা একবার এখানে করে আরে না, দেখান, please। ঠিক আছে।
ওয়েলকাম ব্যাক। আজ আমরা প্রশ্ন করি মোকদ্দমা চালায় কংগ্রেস পার্টির মহাসচিব সচিন পাইলটের ওপর। এখন সময় আপকি আদালতের আজকের জাজ সঞ্জয় শ্রীবাস্তবের ফয়সালা শোনার। গোটা দেশে সবচেয়ে কঠিন আর প্যাঁচালো প্রশ্ন করার জন্য পরিচিত প্রসিকিউশনার রজত শর্মা মহোদয়ের সামনে এতটা স্পষ্টভাবে আপনি নিজের পক্ষ রাখলেন সচিন, এর জন্য আপনি সত্যি সত্যি প্রশংসার পাত্র। আর আদালত শুধু এইটাই বলতে চায় যে আপনি দেশের ভরসার পাত্রদের মধ্যে একজন। আপনি যুবক, আপনি তেজস্বী, ভীষণ ভালো বলেন, আপনি নিজে যথেষ্ট শিক্ষিতও, ভালো ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন। যেমন প্রসিকিউশনের উকিল বললেন যে রাজেশ পাইলট মহোদয় খুবই বড় মাপের জনপ্রিয় এক নেতা ছিলেন, আর যেহেতু এই সাম্রাজ্যকে আপনাকেই আগিয়ে নিয়ে যেতে হবে, তাই আদালত আজ আপনাকে নির্দেশ দিচ্ছে যে আপনি যেন এরকমই নির্ভীকভাবে, এতটাই প্রতিপত্তির সাথে আর এতটাই কর্মঠভাবে সারা জীবন যেন সক্রিয় থাকুন। আর কোন ধারার দিকে আপনি এগোবেন কি কোন দিকে যাবেন না সেটা তো আপনার ব্যক্তিগত নির্ণয় হবে, আপনি নিজেই বললেন। কিন্তু একটি মজবুত আর প্রাণবন্ত লোকতন্ত্রের জন্য সক্রিয় বিপক্ষে যে সামান্য কিছু লোক চাঁদ তারার মতন থেকে গেছে, তাদের মধ্যে আপনি একজন। তাই দেশ আশা করে যে আপনি লোকতন্ত্রকে আর বিপক্ষকে শক্তিশালী করবেন, লোকতন্ত্রকে আপনি রক্ষা করবেন। থ্যাংক ইউ। আমার মনে হয় যে আমাদের দেশের রাজনীতিতে সচিন পাইলটের মতো শালীন, ওনার মতো ইন্টেলিজেন্ট আর ওনার মতো কর্মঠ লোকেদের খুবই প্রয়োজন। আমার প্রার্থনা উনি সফল হন, উচ্চতার পাহাড়ে উঠুন, বড় বড় দায়িত্ব সামলান, যেন দেশ ওনাকে এইভাবেই ভালোবাসতে থাকে। আজকের মামলা এখানেই শেষ করছি। পরের সপ্তাহে আবার আসবো এক নতুন ব্যক্তির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।